আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের হালকেস্টাইন এইচএসসি একাডেমিকের পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্রের ৪র্থ নম্বর চ্যাপ্টার বাংলাদেশ সংবিধানের প্রথম লেকচারে। দেখো, আমরা কিন্তু তিনটা চ্যাপ্টার শেষ করেছি। আমাদের এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই চ্যাপ্টারটা শুধুমাত্র যে এইচএসসিতে আসবে তা না, এটা কিন্তু অ্যাডমিশনের জন্য মাস্ট একটা চ্যাপ্টার। অ্যাডমিশনে 100% বাংলাদেশ সংবিধান থেকে কোশ্চেন আসবেই, 100%। এটা তোমার পড়তেই হবে। সুতরাং আমরা বাংলাদেশ সংবিধানের প্রত্যেকটা লাইন ধরে ধরে এখানে পড়বো, কিন্তু সব পড়ার দরকার নেই। যেখানে যেখানে বেশি গুরুত্বপূর্ণ আমি ওইগুলো তোমাদের বলে দেব এবং ওই অনুযায়ী তোমরা পড়বে, অবশ্যই পড়বে। এই চ্যাপ্টার স্কিপ করার কোনো ওয়ে নেই। আমরা কিন্তু আগেই বলেছি যে আমরা ক্লাসগুলো এইভাবে করাবো যাতে একই সাথে তোমাদের অ্যাডমিশনের প্রিপারেশনটা হয়ে যায়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, যেই কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলাদেশের সংবিধান থেকে প্রশ্ন আসবে, একটা অথবা দুইটা পর্যন্ত কিন্তু থাকে, এটা থাকবেই ভাই। সেহেতু এই চ্যাপ্টার তোমাদের মনোযোগ সহকারে লাইন টু লাইন পড়তে হবে। খুবই সহজ চ্যাপ্টার, শুধুমাত্র কি আমার কথা শুনলে এবং কয়েকবার পড়লেই হয়ে যাবে। চলো আমরা শুরু করি। সংবিধান হলো রাষ্ট্রের দর্পণ। দর্পণ মানে কি? আয়না। সংবিধান কি? রাষ্ট্রের দর্পণ। এখন যদি প্রশ্ন আসে যে রাষ্ট্রের দর্পণ কি? সংবিধান। এই যে বিশেষ করে এই পৌরনীতির চ্যাপ্টারগুলোকে, শুধু পৌরনীতি না, হিউম্যানিটিসের প্রত্যেকটা চ্যাপ্টার বা বিশেষ করে এমসিকিউ গুলো এমন ভাবে থাকে যে মনে হবে যে 4টা অপশনই রাইট অথবা 3টা অপশন রাইট, 2টা অপশন রাইট। এখন এর মধ্যে কোনটা রাইট হবে, এই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস ইন ডিটেইলস পড়া লাগবে এবং মাথায় রাখার চেষ্টা করা লাগবে। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত এবং অলিখিত বিধিবিধানের সমষ্টি। এটা লিখিতও থাকতে পারে, অলিখিতও থাকতে পারে। তোমরা ভবিষ্যতে আরো বিস্তারিত জানতে পারবে। একটি রাষ্ট্রের সংবিধানে শাসকের ক্ষমতা, শাসিতের অধিকার ও কর্তব্য এবং উভয় সম্পর্কের প্রতি সুস্পষ্টভাবে লেখা থাকে। অর্থাৎ একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এখানে রাষ্ট্রপ্রধানের ক্ষমতা কতটুকু, তারপরে শাসিত কারা, সাধারণ জনগণরা, তারা কি কি অধিকার রাষ্ট্র থেকে লাভ করবে, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে এখানে কি উল্লেখ করা থাকে। তারপর আসো লিখিত না অলিখিত, এই ভিত্তিতে সংবিধান দুই প্রকার। যেমন একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। যেই সংবিধানটা লিখিত আকারে সংরক্ষিত থাকে সেটা হচ্ছে কি লিখিত সংবিধান, আর যেটা লিখিত আকারে সংরক্ষিত থাকে না সেটা কি অলিখিত সংবিধান। এটা বোঝাই যাচ্ছে। সংশোধন পদ্ধতির ভিত্তিতে, সংশোধন কি কোনো কিছু ঠিক করা, পরিমার্জন করা, পরিবর্ধন করা। সংশোধনের ভিত্তিতে সংবিধান কয় প্রকার? দুই প্রকার। এইভাবে দুই প্রকার, একটা হচ্ছে সুপরিবর্তনীয় এবং একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় কোনটা? যেটা পরিবর্তন করা খুবই ইজি, এবং দুষ্পরিবর্তনীয় যেটা পরিবর্তন করা কি একটু কঠিন। বাংলাদেশের সংবিধানকে দুষ্পরিবর্তনীয়, সহজে পরিবর্তন করা যায় না। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 1972 সালের 10 জানুয়ারি বাংলাদেশের মাটিতে পা রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করেন। দেখো, 1971 সালের যে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের ফলে কি আমরা একটা স্বাধীন রাষ্ট্র লাভ করেছি না? আর একটা স্বাধীন রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই সংবিধান লাগবে। এই কারণে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলখানা থেকে মুক্তি পেল স্বাধীনতার পরে, তারপরে তিনি দেশে এসেই তারপরে তিনি কি যে আগে সংবিধান রচনা করো, কারণ এটা একটা স্বাধীন দেশ এবং সংবিধান ছাড়া এই দেশ পরিচালনা করা সম্ভব নয়। সংবিধান হচ্ছে কি একটা রাষ্ট্রের অপরিহার্য একটা অঙ্গ। এই অধ্যায়ে বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস, সংবিধানের বৈশিষ্ট্য সমূহ, সংবিধানের সন্নিবেশিত মৌলিক অধিকার সমূহ, বিশেষ করে আমরা এই চ্যাপ্টারে মৌলিক অধিকারগুলো পড়বো। মৌলিক অধিকারগুলো কি কি, যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য একদম প্রয়োজনীয়। তারপর রাষ্ট্রের পরিচালনার মূলনীতি, সংশোধনের সংশোধনী সমূহ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন থেকে যদি পড়ো, অ্যাডমিশনের সময় তোমাদের উপর কোনো প্রেশারই পড়বে না। এই কারণে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে যাতে তোমার বেসিক ক্লিয়ার থাকে। ভাইয়া, বেসিক ক্লিয়ার থাকলে তোমরা কি একদম এমনি যেই কোনো অ্যাডমিশন পরীক্ষায় তোমরা কি করতে পারবে, ভালো একটা ফলাফল করতে পারবে। অ্যাডমিশন পরীক্ষা 3-4 মাস পরে কিন্তু হয় না, কোচিং করে কিন্তু অ্যাডমিশন হবে না যদি না তোমার বেসিক ক্লিয়ার না থাকে। তারপর দেখো বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস। বাংলাদেশের যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, এর যে ইতিহাস বা পটভূমি, সেটা নিয়ে আলোচনা করবো। এখান থেকে অনেক প্রশ্ন এসে থাকে।
দেখো পটভূমি কি প্রথমে আসছে 1971 সালের 16 ডিসেম্বর সশস্ত্র মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনের দিন। ওই দিন জয় বাংলা স্লোগানে মুখরিত মুক্তিযোদ্ধাদের সম্মুখে বাংলাদেশ ও ভারতের মিত্রবাহিনীর নিকট রমনা রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করার সাথে সাথে বাংলাদেশ কার্যত স্বাধীন হয়। এগুলো তো আমরা সবাই জানি, নতুন করে বলার কিছুই নেই। তবে 22 ডিসেম্বর মুজিবনগরস্থ স্বাধীন বাংলাদেশ সরকার ঢাকায় এসে শাসন ক্ষমতা গ্রহণ করে। এটা একটু অ্যাডমিশন না, সরি, এইচএস এর জন্য তোমাদের ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য না। এখন যে 1971 সালের 10 এপ্রিল এবং 14 এপ্রিল যেই সরকার কি শপথ নিয়েছিল, ওই সরকার 22 ডিসেম্বর, তারা তো ইন্ডিয়াতে ছিল মেনলি, যতদিন মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীন হওয়ার পরে 22 ডিসেম্বর ওই মুজিবনগর সরকার দেশে আসে। যেহেতু তখন তারা কি অফিসিয়াল একটা সরকার বাংলাদেশের, তারা শাসনভার গ্রহণ করে। 1971 সালের 10 এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী দেশ শাসিত হতে থাকে। যে 10 এপ্রিল বলছে যে যেভাবে দেশ পরিচালিত হবে, রাষ্ট্রপতি কি দেশ পরিচালনা করবে, রাষ্ট্রপতির কাছে কি কি ক্ষমতা, সেগুলো কি ওই 10 এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়েছিল সেখানে উল্লেখিত ছিল, এবং ওই অনুযায়ী কি দেশ শাসন হতে থাকে। 1972 সালের 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কারাগার থেকে মুক্তি লাভ করে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর তিনি কাল বিলম্ব না করে, মানে কি কোনো সময় ক্ষেপণ না করে, কোনো কি একদম টাইম কনজিউম না করে, মানে সময় অপব্যয় না করে কি করছে, সংবিধান প্রণয়নের মনোনিবেশ করেন। 1972 সালের 11 জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। দেখো এইসব জিনিস কি ইম্পর্টেন্ট থাকতো যদি না এই রিসেন্ট কাহিনী হতো। বঙ্গবন্ধু জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এই অনুযায়ী বঙ্গবন্ধু টপিকটা অতটাও ইম্পর্টেন্ট না। 1971 সালের 10 এপ্রিলে স্বাধীনতা ঘোষণাপত্র দ্বারা যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, তার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। সংসদীয় সরকার ব্যবস্থা কি, এখানে প্রধানমন্ত্রী থাকবে, সংসদের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং কিছু মন্ত্রীবর্গ মিলে রাষ্ট্র পরিচালনা করবে। যেইভাবে বাংলাদেশে বর্তমানে রাষ্ট্র পরিচালিত হয়, প্রধানমন্ত্রী থাকবে কি, পিএম থাকবে মেইন, তার ইয়েতে এখন মন্ত্রীরা থাকবে এই এক একটা মন্ত্রণালয়ের এক একটা মন্ত্রী থাকবে, তারা কি রাষ্ট্র পরিচালনা করবে। বোঝা গেছে? এটা হচ্ছে কি সরকার শাসিত বা প্রধানমন্ত্রী শাসিত সরকার, সংসদীয় পদ্ধতিতে সরকার। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ, এখানে যেহেতু তখনও স্থায়ী কোনো সংবিধান এখনো বাংলাদেশ রচনা করে নাই, মাত্র স্বাধীন হয়েছে, সেহেতু তারা একটা অস্থায়ী সংবিধান কি করছে, জারি করছে খসড়া আকারে। ওই সংবিধানটা হচ্ছে 1972 সালের 11 জানুয়ারি। যেহেতু 1971 সালের 10 এপ্রিল স্বাধীনতা ঘোষণাপত্র আদেশের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসন পরিচালনার জন্য অস্থায়ী বিধান প্রণয়ন করা হয়েছিল, এবং যেহেতু উক্ত ঘোষণাপত্র রাষ্ট্রপ্রধানের সকল নির্বাহী এবং আইন প্রণয়ন ক্ষমতা একজন প্রধানমন্ত্রী নিযুক্ত করার ক্ষমতা প্রদান করা হয়েছিল, এবং উক্ত ঘোষণাপত্রে বর্ণিত অন্যায় এবং বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধের অবসান বর্তমানে ঘটেছে, যা আগে যা হয়েছে ওটা তো বর্তমানে শেষ, এখন যুদ্ধের সমাপ্তি ঘটেছে। এবং যেহেতু বাংলাদেশের জনগণের ঘোষিত আকাঙ্ক্ষা এই যে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র কার্যকরী করা হবে, এবং যেহেতু উক্ত লক্ষ্য অনুযায়ী এদেশে অবিলম্বে কতগুলো বিধান প্রদান করার প্রয়োজন। দেখো এখানে কি মেনলি মুজিবনগর সরকারের যে রাষ্ট্রপতি শাসিত সরকার আছে, ওটাকে পরিবর্তে একটা সংসদীয় সরকার, যে আমরা তো আজীবন গণতন্ত্র চাইছি, ওই গণতন্ত্রী সরকার যাতে আসে, এই কারণে এই সংবিধান আদেশ প্রণয়ন করা হয়েছিল। যেহেতু এতক্ষণে রাষ্ট্রপতি অনুগ্রহপূর্বক 1971 সালের 10 এপ্রিলের স্বাধীনতা ঘোষণাপত্র আদেশ এবং এত উদ্দেশ্যে মানে কি এর উদ্দেশ্যে তাকে প্রদত্ত সকল ক্ষমতা অনুসারে নিম্নোক্ত আদেশ প্রণয়ন ও জারি করেছেন। এই আদেশে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ 1972 সালে নামে অভিহিত হবে। যে এই যে আদেশটা দিছে, এই আদেশটার নাম হবে কি, প্রত্যেকটা সংবিধানের কি এক একটা যদি সংবিধান সংশোধনও চাও বা সংসদ যদি সম্পূর্ণ একটা জারি করতে চাও, ওইটার একটা শিরোনাম থাকবেই। আর এই শিরোনামটা কি হবে, বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ 1972 হিসেবে থাকবে। সরি, তারপর এটি সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। যে বাংলাদেশের যে ভৌগোলিক সীমানা, ওই সীমানার মধ্যে যারা আছে সকলেই এই আদেশটা মেনে নিতে বাধ্য থাকবে। এটি অবিলম্বে বলবৎ হবে, মানে কি এটাকে প্রয়োগ করা হবে, কোনো কালক্ষেপণ না করে অবিলম্বে এটি প্রয়োগ করা হবে। তারপরে সংজ্ঞা, এই আদেশে বর্ণিত গণপরিষদ বলতে 1971 সালের 16 ডিসেম্বর
1971 সালের ডিসেম্বর না, এটা 1970 সালের ডিসেম্বর হবে, এবং 1971 সালের জানুয়ারি এবং 1971 সালের মার্চ মাসে অনুষ্ঠিত জাতীয় পরিষদ এবং প্রাদেশিক অধিবেশনের আসনগুলোতে বিজয়ী এবং আইনের দ্বারা বা অধীনে অন্য দিক দিয়ে অযোগ্য বিবেচিত নন বাংলাদেশের এমন সকল নির্বাচিত গণপ্রতিনিধিকে নিয়ে গঠিত পরিষদকে বোঝাবে। দেখো এটা 1970 হবে, 1970। দেখো আমরা কিন্তু জানি 1970 সালে একটা কি এই দেশে একটা প্রাদেশিক এবং কেন্দ্রীয় একটা নির্বাচন হয়েছিল, এবং তখন বাংলাদেশের কিছু কিছু এলাকা বন্যা ছিল, এই কারণে জানুয়ারিতে হয়েছে, এবং মার্চেও কিছু কিছু শূন্য স্থানে কি নির্বাচন হয়েছে। ওইখানে যারা জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে তাদের নিয়ে কি বাংলাদেশের গণপরিষদটা গঠন করা হবে। মাত্র দেশ স্বাধীন হয়েছে, এখন আবার নতুন করে নির্বাচন দেওয়ার কোনো মানে হয় না। কয়েকদিন আগে মানুষ কি করেছে, তাদের মতামত ব্যক্ত করেছে, তাই এই আদেশের মাধ্যমে কি বলা হয়েছে, স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কাদের নিয়ে গণপরিষদটা গঠন করা হবে। তারপরে বাংলাদেশে একটি মন্ত্রী পরিষদ থাকবে এবং প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের প্রধান থাকবে। এই যে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা এর মাধ্যমে প্রণয়ন করা হয়। মুজিবনগর সরকার কি রাষ্ট্রপতি শাসিত ছিল, এখানে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল। তারপরে রাষ্ট্রপতি তার সকল দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। যে রাষ্ট্রপতি কি ঠিক আছে, রাষ্ট্রপতিকে তার পদমর্যাদা অনুযায়ী উপরে দেওয়া হয়েছে, কিন্তু তিনি কোনো কি নিতে পারবে না, ডিসিশন নিতে পারবে না। প্রধানমন্ত্রীর সাথে তিনি কি আলাপ আলোচনা করবে, তারপরে একটা ডিসিশনে উন্নীত হবেন। তারপরে রাষ্ট্রপতি গণপরিষদে এমন একজন সদস্যকে প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন যিনি গণপরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা ভোগ করেন। অন্য সকল মন্ত্রী প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। দেখো কি রাষ্ট্রপতি গণপরিষদ অর্থাৎ কি সংসদে এমন একজন মানুষকে প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন যার উপর কি সংসদের বেশিরভাগ মানুষের আস্থা থাকে। সাধারণত আমরা দেখি যে যেই দল নির্বাচনে জিতে ওই দলের যে প্রধান আছে তার প্রতি সকলে আস্থা কি করে, আস্থা পোষণ করে। যেমন আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতি আস্থা পোষণ করে, তৎকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, বিএনপিরা খালেদা জিয়ার উপরে কি আস্থা পোষণ করবে, এটাই নর্মাল। তাকে রাষ্ট্রপতি কি করবে, নিয়োগ করবে। তারপর প্রধানমন্ত্রী ঠিক করে দেবে যে দেখেন আমি যেহেতু প্রধানমন্ত্রী হয়েছি, এখন আমার এই মন্ত্রণালয়ে আমি এই লোককে নিয়োগ দিতে চাচ্ছি। এখন প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেবে, প্রধানমন্ত্রী কিন্তু দেবে না। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এটা, যে মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দিয়ে থাকেন, রাষ্ট্রপতি। অথবা একটা গণপরিষদ কর্তৃক সংবিধান প্রণীত হওয়ার পূর্ববর্তী কোন সময় রাষ্ট্রপতির পদ শূন্য হলে মন্ত্রিপরিষদ বাংলাদেশের একজন নাগরিককে রাষ্ট্রপতি নিযুক্ত করবেন। তিনি গণপরিষদ কর্তৃক প্রণীত সংবিধান অনুসারে অপর একজন রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন। মানে কি একজন রাষ্ট্রপতি এখানে কি থাকবে এই দেশে। তো 9 নম্বরে বাংলাদেশে একটি হাইকোর্ট থাকবে। একজন প্রধান বিচারপতি সময় সময় নিযুক্ত হতে পারেন এমন অন্যান্য বিচারককে নিয়ে হাইকোর্ট গঠন করা হবে। দেখো একটা রাষ্ট্রে যে 3টা মেন বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই বিচার বিভাগটা মূলত কি এই হাইকোর্ট দ্বারা পরিচালিত হবে। হাইকোর্ট হচ্ছে কি বিচার বিভাগের কেন্দ্রটা, আর এই হাইকোর্টের প্রধান কে থাকবে, প্রধান বিচারপতি। তারপর দেখো 10 নম্বর বাংলাদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির শপথ পাঠ পরিচালনা করবেন। দেখো এটা কিন্তু এখনো হয়ে থাকে, প্রধান বিচারপতি কি করবে, রাষ্ট্রপতির শপথ পাঠ পরিচালনা করবেন। এখন রাষ্ট্রপতির শপথ পাঠ কে পরিচালনা করবেন, প্রধান বিচারপতি। এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী এবং মন্ত্রীদের শপথ পাঠ পরিচালনা করবেন। শপথ বাক্যের ফরম মন্ত্রিপরিষদ কর্তৃক গৃহীত হবে। দেখো এখানে ইম্পর্টেন্ট কিন্তু প্রধানমন্ত্রীর শপথ পাঠ কে করাবে, রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী উপমন্ত্রী শপথ পাঠ পরিচালনা করবেন। দেখো বাংলাদেশের সংবিধান রচনায় গণপরিষদের তৎপরতা এবং সংবিধান প্রণয়ন। গণপরিষদ কেন গঠন করা হয়েছিল, যাতে দ্রুত সময়ের মধ্যে সংবিধান প্রণয়ন করা যায়। গণপরিষদ ছাড়া একটা সংবিধান কি কার্যকর করা সম্ভব নয়। এই কারণে দেখো একটি সংবিধান প্রণয়ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য 1972 সালের 23 মার্চ 1972 সালের কত মার্চ 1972 সালের 23 মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়। বাংলাদেশ গণপরিষদ আদেশ কেন জারি করা হয়, এই আদেশ 1971 সালের 26 মার্চ থেকে কার্যকর হবে বলে ঘোষণা করা হয়। যেহেতু হয়তো পরে জারি করা হয়েছে, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে কত তারিখ থেকে, 1971, নট 72, 1971 সালের 26 মার্চ থেকে কি বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং এই আদেশ কবে থেকে কার্যকর হবে, 1971 সালের 26 মার্চ, অর্থাৎ বাংলাদেশের প্রথম দিন থেকেই।
এই আদেশ 1971 সালে 26 মার্চ থেকে কার্যকর করা হবে বলে ঘোষণা করা হয়। 1971 সালের নির্বাচনে, এখানে ইম্পর্টেন্ট কিন্তু খেয়াল রাখবে, 1970 সালের নির্বাচনে জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত 469 জন সদস্যের মধ্যে জাতীয় পরিষদের 169 জন এবং প্রাদেশিক পরিষদের 300 জন, মোট 469 জন এর মধ্যে 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠন করা হয়। এখন কথা থাকতে পারে যে 469 জনের মধ্যে কেন 403 জন নিয়ে গঠন করা হয়? এই 403 জন কিন্তু বেশি ইম্পর্টেন্ট। 403 জন নিয়ে গঠন করা হয় কেন? কারণ হচ্ছে কেননা 769 জন সদস্যের মধ্যে মুক্তিযুদ্ধ চলাকালে নিহত হয়েছিলেন 12 জন। কি 12 জন কোনো না কোনো ভাবে হয়তো পাকিস্তানি দ্বারা অথবা রাজাকার দ্বারা বা অন্য কোনো কারণে নিহত হয়েছিলেন। তারপরে পাকিস্তানি হানাদার বাহিনীর দালালির অভিযোগে অভিযুক্ত হয়েছিল 5 জন। মানে কি 5 জন পাকিস্তানিদের পক্ষে ছিল, তারা পাকিস্তানের হয়ে দালালি করছে। তারপরে দুর্নীতির দায়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন 46 জন। দেখো তখন কি, তখন সময় সুযোগ নিয়ে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা কি করেছে, দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। এই যুদ্ধের স্বাধীনতার পরে তাদের কি করছে, বহিষ্কার করা হয়েছে। তারা মনে করছিল কি তারা হয়তো পার পেয়ে যাবে, কিন্তু তারাও পার পায়নি। পাকিস্তানের প্রতি আনুগত্য স্বীকার করেছিল 2 জন, ভাষা আন্দোলনের খুনি নুরুল আমিন এবং স্বতন্ত্র রাজা ত্রিদীপ রায়। এই যে চাকমা রাজা ত্রিদীপ রায় এবং কি নুরুল আমিন কি করেছিলেন, তারা পাকিস্তানের সমর্থক ছিলেন। নুরুল আমিন তো একদম পাকিস্তানে চলে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি গ্রহণ করেছিলেন একজন, এবং একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি গ্রহণ করেছিল। এবং যদি কেউ সরকারি চাকরি করে সে কিন্তু মন্ত্রী পরিষদে থাকতে পারবে না বা গণপরিষদে থাকতে পারবে না, এটা হচ্ছে কি নিয়ম। এই জন্য তিনিও বাদ পড়ে যায়। এই জন্য 403 জন গণপরিষদ সদস্যদের মধ্যে 400 জন ছিলেন আওয়ামী লীগ দলীয়, একজন ছিলেন ন্যাপ এবং বাকি 2 জন ছিল কি নির্দলীয়। এই যে 403 জন গণপরিষদের সদস্য ছিল, এটা মনে রাখতে হবে। এর মধ্যে কি ছিলেন, 400 জনই ছিলেন কিসের, আওয়ামী লীগের, একজন ছিল ন্যাপের এবং 2 জন ছিল কি নির্দলীয়, তারা কোনো দলের ছিলেন না। প্রত্যেকটা তথ্য মনে রাখতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেন। দেখো 1971 সালের 10 এপ্রিলে, মানে কি মুজিবনগর সরকার গঠন হওয়ার ঠিক 1 বছর পরে তারা প্রথম গণপরিষদের অধিবেশন আহ্বান করেন। অধিবেশন কি, যেখানে সংসদের মতো সকল সদস্য থাকবে, ওইখানে বিভিন্ন ডিসিশন নেওয়া হবে। অধিবেশনের প্রথম দিন গণপরিষদ সদস্যগণ কর্তৃক স্পিকার নির্বাচিত হন শাহ আব্দুল হামিদ। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিটেলস ইজ ইম্পর্টেন্ট হিয়ার, ওকে, নট ফর এইচএসসি বাট অলসো কি অ্যাডমিশনের জন্য। সুতরাং খুবই 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 তীক্ষ্ণভাবে এগুলো মাথায় রাখার চেষ্টা করবে। এই যে প্রথম দিনে গণপরিষদ সদস্যগণ কর্তৃক স্পিকার নির্বাচিত হন কে, প্রথম স্পিকারকে বাংলাদেশের শাহ আব্দুল হামিদ, খুব ইম্পর্টেন্ট। এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন মোহাম্মদুল্লাহ। এগুলো কিন্তু অ্যাডমিশনে কি বারবার অ্যাডমিশনে আসে, কিন্তু আমি বারবার বলছি। তারপর 11 এপ্রিল খুব ইম্পর্টেন্ট আরেকটা, 11 এপ্রিল ডাক্তার কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। যে এই 34 সদস্য বিশিষ্ট কি করবে, এই কমিটিটা বাংলাদেশের সংবিধানের একটা খসড়া তৈরি করবে। তারা বিভিন্ন রাষ্ট্র ঘুরে একটা সংবিধান বানাবে এবং সংসদে তারা এই সংবিধানের ধারাগুলো পেশ করবে। তারপর যদি সংসদের সবাই মনে করে যে হ্যাঁ ঠিকঠাক আছে, তখনই এটা মেইন সংবিধান রূপে কার্যকরী হবে। এই 34 জনের মধ্যে 33 জন ছিলেন আওয়ামী লীগ দলীয় গণপরিষদ সদস্য এবং একজন ছিল ন্যাপ সদস্যকে সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু কি খুবই ইম্পর্টেন্ট। তিনি কিন্তু আওয়ামী লীগ সরকারেরও মন্ত্রী ছিলেন একটা সময়, সম্ভবত বনমন্ত্রী ছিলেন তিনি। দেখো একজন মহিলা গণপরিষদ সদস্যকেও উক্ত কমিটির সদস্য করা হয়। এই খসড়া কমিটির প্রথম বৈঠক বসে 17 এপ্রিল 1972, যেই দিনে মুজিবনগর সরকার 1 বছর আগে শপথ গ্রহণ করেছিল। ওই দিনই এই খসড়া কমিটি, যে 34 সদস্য বিশিষ্ট যে কমিটি আছে কামালের নেতৃত্বে, ওই কমিটিটা প্রথম মিটিং এ বসে। কারণ কি মিটিং এ বসে তো তারা প্ল্যান করবে কিভাবে কি করা যায়, ওই ডিসিশন গুলো নেবে। এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সম্বন্ধে জনমতের আহ্বান করা হয়। খসড়া কমিটির 47টি বৈঠকে কতটি তারা বৈঠক করেছে, 47টি বৈঠক। 47টি বৈঠকে 300 ঘন্টা ব্যয় করে, 300 ঘন্টা হিউজ টাইম, 300 ঘন্টা ব্যয় করে তারা খসড়া চূড়ান্ত করে। খসড়া মানে কি, যে প্রোটোটাইপটা,
যে সংবিধানের একদম চূড়ান্তভাবে হওয়ার আগে যেই কি প্র্যাকটিস শিটের মতো থাকে ওইখানে তারা চাইলে যদি ভুল মনে হয় বা কারেকশন করার প্রয়োজন পড়ে সেগুলো তারা কারেকশন করতে পারতো। যে একদম চূড়ান্ত হওয়ার আগে কি যেই কপিটা থাকে ওটা হচ্ছে কি খসড়া কপি। 1972 সালের 10 জুন কমিটি প্রাথমিক খসড়া প্রণয়ন করে। এরপরে কমিটি সভাপতি ডক্টর কামাল হোসেন ভারত এবং যুক্তরাজ্য সহ বিবিধ দেশে গিয়ে সংবিধান বেত্তাদের সাথে, সংবিধান বেত্তাকে যারা সংবিধান সম্পর্কে অনেক কিছু জানেন, সংবিধান বিশেষজ্ঞ যাদের এক্সপেরিয়েন্স অনেক বেশি, সংবিধান বেত্তাদের সাথে আলাপ আলোচনা করে মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করেন। প্রস্তাবিত সংবিধানের বিভিন্ন দিক সম্বন্ধে 1972 সালের 11 অক্টোবর কমিটির শেষ বৈঠকে খসড়া সংবিধানের চূড়ান্ত রূপ গৃহীত হয়। যে কি করছে কামাল হোসেন তার কয়েকজন প্রতিনিধি নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং ভ্রমণ করে ভারত যুক্তরাজ্য সহ ওইসব দেশের একদম যারা সংবিধান বেত্তা আছে তাদের সাথে মিটিং করেন, তারপর আলাপ আলোচনা করেন যাতে কি সংবিধান কিভাবে প্রণয়ন করলে সবচেয়ে ভালো হয়, এক্সপিরিয়েন্স গ্যাদার করেন। এবং সেই এক্সপিরিয়েন্সের আলোকে তিনি বাংলাদেশের সংবিধানের একটা খসড়া একদম যে ফাইনাল কপিটা আছে ওই ফাইনাল কপিটা 11 অক্টোবর 1972 সালে কি করেন চূড়ান্ত করেন। তারপরে কি হয়েছে 1972 সালের 12 অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে। এই 11 অক্টোবর যেহেতু 12 অক্টোবর গণপরিষদের মিটিং সেহেতু 11 অক্টোবরকে এটা ফাইনাল করে ফেলে। এখন যখন গণপরিষদ বসে তখন সেখানে তিনি এটা পেশ করেন। এই অধিবেশনে ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে উপস্থাপন করেন। দেখেন আমরা বানাইছি, এবার আপনারা একটু জাজ করেন, কোনো কিছু পরিবর্তন করা লাগলে বলেন, এখনো সময় আছে। 19 অক্টোবর সংবিধানের উপর প্রথম পাঠ শুরু হয় এবং 30 অক্টোবর পর্যন্ত চলে। এতে সর্বমোট 10টি বৈঠকে 32 ঘন্টা সময় ব্যয় হয়। যে সংবিধান এবার কি মানুষকে বোঝানোর চেষ্টা শুরু হয় যে কিভাবে আমরা করছি, এইভাবে 30 ঘন্টা লাগে তাদের বুঝাইতেই। 30 অক্টোবর পর্যন্ত এটা চলে, 32 ঘন্টা সময় ব্যয় হয়েছে অতঃপর 31 অক্টোবর দ্বিতীয় পাঠ শুরু হয় এবং 3 নভেম্বর পর্যন্ত চলে। 4 নভেম্বর সংবিধানের উপর তৃতীয় এবং সর্বশেষ পাঠ শুরু হয়। 4 নভেম্বর সর্বশেষ পাঠ শুরু হয় এবং 2 ঘন্টার মধ্যে এই কাজ শেষ হয় এবং বিপুল আনন্দধ্বনির মধ্যে বাংলাদেশ সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। দেখো খুবই ইম্পর্টেন্ট এই ডেটটা 4 নভেম্বর। 4 নভেম্বর কি খুবই ইম্পর্টেন্ট একটা ডেট। আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি কোন ডেটগুলো বেশি ইম্পর্টেন্ট। সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে? 4 নভেম্বর। সবাই যখন পড়া শেষ 4 নভেম্বরে সবাই কি একমত পোষণ করেন যে এইবার সংবিধান ফুলফিল হয়েছে, আমরা এই সংবিধানের সাথে একাত্মতা পেশ করছি, অর্থাৎ সবাই মেনে নেয় এই সংবিধানে, সবাই খুশি হয়ে যায়। 1972 সালের 15 ডিসেম্বর সংবিধানের হস্তলিপি সংরক্ষণে গণপরিষদের সদস্যগণের স্বাক্ষর গৃহীত হয়। যে একটা যে সংবিধানের হাতে লেখা যে হস্তলিপি আছে ওইখানে সবাই কি 1972 সালের 15 ডিসেম্বর সিগনেচার করে। আইনমন্ত্রী ও খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ডক্টর কামাল হোসেন বলেন যে এই সংবিধান বাঙালি জাতির স্বাধীন সত্তার অভিব্যক্তি। তাহলে বাঙালি জাতির স্বাধীন সত্তার অভিব্যক্তি কি? এই সংবিধান। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদে বলেন যে এই সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে। গণপরিষদ কর্তৃক গৃহীত এই সংবিধান বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1972 সালের 16 ডিসেম্বর থেকে কার্যকর করা হয়। খুবই ইম্পর্টেন্ট। দেখছো কিভাবে সংবিধান কমিটি হলো, কাদের দিয়ে হলো, তারা কিভাবে কি করলো, কতক্ষণ সময় ব্যয় করলো, কবে গণপরিষদ এটা প্রথম উত্থাপন করা হলো, কবে গণপরিষদে এটা চূড়ান্ত ভাবে মেনে নিল, তারপর কবে থেকে এটা চালু হলো, কবে তারা সিগনেচার দিল, এই প্রত্যেকটা ডিটেলস তোমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ডিটেলস তোমাদের মাথায় রাখলে খ নাম্বার প্রশ্ন বা গ নাম্বার প্রশ্ন যেটাই আসুক না কেন তোমরা আরামসে পারবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে হচ্ছে যে 1972 সালের 16 ডিসেম্বর থেকে এটা কার্যকর হয়েছে। তোমরা কি ভুল করো 1971 সাল থেকে দিয়ে দাও, কিন্তু এই ভুল করা যাবে না। দেখো বাংলাদেশের সংবিধানের প্রকৃতি এবং বৈশিষ্ট্য, বাংলাদেশের সংবিধানে কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং কি ধরনের, এইটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এটা আমাদের জানা জরুরি। অনেক সময় কি আমাদের গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নে এটা এসে থাকে সৃজনশীলে। দেখো বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। এক, লিখিত সংবিধান। এটা কি লিখিত সংবিধান, এই তথ্যগুলো জানতে হবে। এই সংবিধানের অনুচ্ছেদ রয়েছে কি 153 অনুচ্ছেদ বিশিষ্ট 2 পৃষ্ঠার এই সংবিধানে 82 পৃষ্ঠার এই সংবিধানে আমি তোমাদের একটু বোঝানো। 82 পৃষ্ঠার এই সংবিধানে 11টি ভাগে বিভক্ত এবং প্রতিটি প্রস্তাবনায় 7টি তফসিল রয়েছে। এই তফসিলটা মাথায় না রাখলে হবে, কিন্তু 11 ভাগে বিভক্ত এই পর্যন্ত তোমাদের মাথায় রাখতে হবে। তারপর দেখো দুষ্পরিবর্তনীয় সংবিধান, অর্থাৎ কি এই সংবিধান সহজে পরিবর্তন করা যাবে না, শুধুমাত্র
সংসদের 2/3 ভোটে, 2/3 মানে কি 3/2 2/3 ভোটে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব পাশ করা যাবে। যে সংবিধান সহজে পাশ করা যাবে না, শুধুমাত্র তখনই পাশ করা যাবে যখন সংসদ সদস্যদের মধ্যে 3/2 এর পক্ষে ভোট দেবে। হ্যাঁ, এরা পরিবর্তন করেন। সুতরাং 3/2 হ্যাঁ ভোট আনা কিন্তু সহজ ব্যাপার না। সুতরাং এটা দুষ্পরিবর্তনীয়। শুনতে লাগে, শোনা যেতে পারে যে এটা খুবই সহজ, কিন্তু এটা কিন্তু সহজ কোনো ব্যাপার না। হয়তো বাংলাদেশের জন্য সহজ হতে পারে। 3 নাম্বার, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। সংবিধান বাংলাদেশ সংবিধানের 2য় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি লিপিবদ্ধ করা হয়েছে। যে কি কি মূলনীতিগুলো রাষ্ট্রের স্তম্ভ স্বরূপ, যে পিলার আছে না, ওই পিলারের মতো, যে রাষ্ট্র কি কি মূলনীতির উপর ভিত্তি করে চলবে, এটা এই সংবিধানে কি উল্লেখিত রয়েছে। এটা 2য় ভাগে। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়। এই 4টা, আরো মূলনীতি ছিল, কিন্তু প্রধান মূলনীতি কয়টা? 4টা। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। এটা সম্পর্কে আমি একটু বিস্তারিত জানবো, তাই আমি এক্সপ্লেন করছি না। এই মূলনীতিগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও এবং এগুলো আইনের মর্যাদা ভোগ না করলেও রাষ্ট্রের বিভিন্ন কর্তৃপক্ষ তাদের কার্যক্রম পরিচালনার সময় এসব মূলনীতি দ্বারা অনুপ্রাণিত বা প্রভাবিত হবেন। মানে কি, এগুলো একদম আইন না বা কি একদম অবশ্য পালনীয় কিছু না, কিন্তু প্রত্যেকটা মানুষ বা রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর এগুলো দ্বারা প্রভাবিত হবে। এগুলো মাথায় রেখে তারা কি কার্য পরিচালনা করবে। তারপরে মৌলিক অধিকার। এই সংবিধানে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই মনে রাখবে, মৌলিক অধিকার সবসময় সাংবিধানিক ওয়েতে সংরক্ষণ করা হয়। সাংবিধানিক ওয়েতে কি মৌলিক অধিকার সংরক্ষণ করা হয়। এই জন্য অবশ্যই সংবিধানে থাকবে যে কোনগুলো রাষ্ট্রের মৌলিক অধিকার, কোনগুলো জনগণকে রাষ্ট্র কর্তৃক দিতে হবে। মৌলিক অধিকারগুলো রাষ্ট্র জনগণ কি করে প্রদান করে থাকে। সংবিধান দেশের সর্বোচ্চ আইন। দেশের সর্বোচ্চ আইন কি? সংবিধান। এগুলো কিন্তু এমসিকিউ হিসেবে আসবে এবং ক নম্বর প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ প্লাস ক। সুতরাং সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ রাখার এগুলোর গুরুত্ব বৃদ্ধি পায়। জীবন ধারণের অধিকার, চলাফেরার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ধর্মচর্চার অধিকার, সম্পত্তির অধিকার ইত্যাদি মৌলিক অধিকার সংবিধানে স্বীকৃত হয়। দেখো, এগুলো তোমরা যখন অ্যাডমিশনের সময় আরেকটু বিস্তারিত পড়বে তখন তোমরা ধারা সহ পড়বে। এখন তোমাদের ধারা পড়ার দরকার নেই। সুতরাং তোমাদের আজকের এই চাপটা যদি তোমরা শেষ করো তাহলে ধরতে পারো যে তোমাদের অ্যাডমিশন বা বিসিএস এর জন্য যতটুকু দরকার তার 70% হয়ে যাবে। 70% হয়ে যাবে। বাদ বাকি 30% তোমাদের পরে যখন অ্যাডমিশনের সময় তখন পড়লেই হয়ে যাবে। ওই 30% এখন পড়ার দরকার নাই। সুতরাং এখনই যদি তোমরা 70% পারো এই চ্যাপ্টারটা আত্মস্থ করার মাধ্যমে, তাহলে অ্যাডমিশনের সময় কি তোমার প্রেশারকে একদম কমে গেল না। এই কারণে এখন যতটুকু সম্ভব তোমরা কি নিজের মধ্যে কনজিউম করে নাও, যাতে পরবর্তী সময় এবং এফোর্ট নষ্ট না হয়। তখন কি আরো অনেক পড়া আছে ভাই, ওইগুলো কভার করা লাগবে। তো এককেন্দ্রিক শাসন। সংবিধানে বাংলাদেশকে এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। দেখো, বাংলাদেশ কিন্তু একটা ছোট রাষ্ট্র। হ্যাঁ, যেমন পাকিস্তান যখন বড় ছিল, অনেক বড় একটা রাষ্ট্র হয়ে গেছিল, তখন 2 কেন্দ্রিক শাসন লাগতো। একটা হচ্ছে প্রাদেশিক শাসন আর একটা কি কেন্দ্রীয় শাসন। যেহেতু বাংলাদেশ একটা প্রদেশে একটা রাষ্ট্র হয়ে গেছে, সুতরাং এখানে 2টা সরকার না হয়ে একটা সরকার কি করতে পারে? রাষ্ট্র পরিচালনা করতে পারবে। একটা কেন্দ্র থেকে কি রাষ্ট্র পরিচালিত হতে পারবে। বাংলাদেশ কিন্তু বেশি বড় না। তুমি যদি সকালে টেকনাফ থেকে গাড়ি দিয়ে চালানো শুরু করো, তোমরা কিন্তু রাত্রের মধ্যে তেতুলিয়া পৌঁছে যাবে। সুতরাং এই একটা দেশে 2টা সরকারের কোনো দরকার নেই। সুতরাং এককেন্দ্রিক শাসনই কি ঠিকঠাক আছে। তারপরে প্রজাতন্ত্র। বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপ্রধান। প্রজাতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপতি কে হবেন? রাষ্ট্রপ্রধান হবেন। তার নামে রাষ্ট্রের শাসন কার্য পরিচালিত হবে। কার নামে রাষ্ট্রের শাসন কার্য পরিচালিত হবে? রাষ্ট্রপতির নামে। এগুলো কি ইম্পর্টেন্ট কিন্তু। রাষ্ট্রপ্রধান জাতীয় সংসদের সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন। যে যদি তুমি স্থান বলো বা পদ অনুযায়ী বলো, তাহলে বাংলাদেশের প্রধান বা সর্বোচ্চ পদে কে আসীন আছেন? রাষ্ট্রপতি। তিনি কাদের দ্বারা নির্বাচিত হবেন? সংসদ সদস্যের দ্বারা। কি তিনি মাত্র নাম মাত্রই প্রধান, তার ক্ষমতা কি সীমিত এই দেশে। তবে সংবিধানের প্রাধান্য। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি? সংবিধান। সংবিধানে অনুচ্ছেদে 7-এ বলা হয়েছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হবে জনগণ। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক যে জনগণ হবে, এটা আমাদের অলরেডি সবার জানা আছে।
জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রবল কেবল একটি সংবিধানের অধীন এবং কর্তৃত্ব কার্যকর হইবে। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এগুলো তোমার জানা দরকার নাই, জাস্ট বেসিকটা তোমরা জানলেই হবে। এগুলো শুধুমাত্র তোমাদের মাথা নষ্ট করবে, আরে কিছুই না। তারপর দেখো, সংবিধান বাতিল বা স্থগিতকরণের ইত্যাদি অপরাধ। যে সংবিধান কেউ যদি বাতিল করে বা কেউ যদি স্থগিত করে, মানে কি সংবিধান যদি থামায় দেয়, তাহলে এগুলো কি কি অপরাধ হিসেবে গণ্য হবে, কি অপরাধ হিসেবে গণ্য হবে, জাস্ট এইটাই মাথায় রাখবা। এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রহিত বা বাতিল বা স্থগিত করলে, কিংবা উহা করিবার কোনো উদ্যোগ গ্রহণ করিলে বা ষড়যন্ত্র করিলে, কিংবা সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে, পরাহত কি মানে আনুগত স্বীকার না করিলে, উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবে। দেখো, তোমাদের তো এগুলো সুবাহু পড়ার কোনো দরকার নেই, তোমরা জাস্ট এইভাবে মনে রাখতে পারো যে যদি কোনো ব্যক্তি সংবিধান বাতিল বা স্থগিতকরণ ইত্যাদি অপরাধ বা সংবিধান কি কোনো অনুচ্ছেদ রহিত করতে চায় বা রদ করতে চায়, তাহলে কি তার এই অপরাধটা রাষ্ট্রদ্রোহিতার সমান অপরাধ বলে বিবেচ্য হবে। এবং একটা রাষ্ট্রদ্রোহী যে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে, তিনি যেই অপরাধে শাস্তি পাবেন, এই ব্যক্তি সেম অপরাধে শাস্তি পাবে। জাস্ট এইটুকু তোমরা মাথায় রাখতে পারো, একদম অনুচ্ছেদ মুখস্থ করার কোনো দরকার নেই। তারপর আবার কোনো ব্যক্তি কোনো কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করলে, যদি সংবিধানে বাতিল করলে বা সংবিধান রহিত করলে এই কাজে যদি কেউ সাহায্য করে, আবার কার্য অনুমোদন, মার্জনা বা সমর্থন বা অনুসমর্থন করলে, আবার কেউ যদি সমর্থন করে, কেউ যদি কি অনুমোদন দেয়, তিনিও একই শাস্তি ভোগ করিবেন। এখানে এটাই বলা হয়েছে, তাহার একই রূপে কার্য একই অপরাধী হইবে, তিনিও কি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে। এগুলো একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, কিন্তু জাস্ট সিম্পল ভাবে তোমরা পড়বে, তাহলে আর ক্রিটিক্যাল মনে হবে না। এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। মানে কি এই রাষ্ট্রদ্রোহীরা কি একটা দেশের কি অনেক বড়, কিন্তু দণ্ডটা অনেক বড় হয়, যাবজ্জীবন কারাদণ্ড, ইভেন ফাঁসি পর্যন্ত হয়ে থাকে। এবং এই দোষগুলো যদি কেউ করে, তাকে কি বড় ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে, তিনি যেই হোক না কেন। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। যে মৌলিক যে বিধানগুলো আছে, এগুলো সংশোধন করা যাবে না। দেখো, বলা হয়েছে কি সংবিধানের অনুচ্ছেদ 7 খতে বলা হয়েছে যে সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, 142 অনুচ্ছেদে মেইনলি মৌলিক বিধানাবলী বলা আছে। সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহ সংবিধানের সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধন অযোগ্য হইবে। দেখো, এখানে যে অনুচ্ছেদের কথা বলা হলো, ওই অনুচ্ছেদগুলো কি রাষ্ট্রের জন্য অপরিহার্য। এগুলো যদি চেঞ্জ করা হয় বা এগুলো যদি বাতিল করা হয়, তাহলে রাষ্ট্রের যে ক্ষমতা আছে বা সংবিধানের যে পাওয়ার আছে, ওই পাওয়ারটা হারিয়ে যাবে। এই কারণে বলছে কি যে এই অনুচ্ছেদের এবং এই ধারাগুলো কোনোভাবেই কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না বা স্থগিত করা যাবে না। এরা করলে কি শাস্তির সম্মুখীন হতে হবে। তবে সংসদীয় গণতন্ত্র, বাংলাদেশের সংবিধানে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হয়, যে এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার থাকবে না, সংসদীয় গণতন্ত্র থাকবে। একজন রাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিবেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদেরও কি পর্যায়ক্রমে নিয়োগ দিবেন। তারা একত্রিত হয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কি করবে, দায়িত্ব পালন করবে এবং প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ তাদের কাজের জন্য আইনসভার নিকট কি করবে, জবাবদিহিতা করবে বা দায়ী থাকবে, তাদের জবাবদিহিতা করতে হবে। তারপর ন্যায়পাল, খুবই ইম্পর্টেন্ট একটা পোস্ট ন্যায়পাল। যদিও বাংলাদেশের ন্যায়পালের পোস্টটা কি শূন্য, এটা তৈরি করা হয়েছিল কিন্তু এটা শূন্য। এখন ন্যায়পালের এই যে ওমবার্সম্যান, এই ইংলিশটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, তোমাদের অ্যাডমিশন প্লাস এইচএসসি দুইটার জন্য কি এই ইংলিশটা মনে রাখতে হবে। ন্যায়পালের পদ সৃষ্টি করা হয় সংবিধানে। সংবিধান বলা হয় যে সংসদ আইনের মাধ্যমে ন্যায়পাল সৃষ্টি করবে। ন্যায়পাল সুপ্রিম কোর্টের একজন বিচারকের মতো ক্ষমতা অধিকারী হবেন। ইম্পর্টেন্ট একটা লাইন, ন্যায়পাল কি সুপ্রিম কোর্টের একটা বিচারক যেমন ক্ষমতা ভোগ করে, তিনিও কি ঠিক তেমনই ক্ষমতা ভোগ করবেন। তিনি বাংলাদেশ সরকারের যে কোনো
কর্তৃপক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগ শুনবেন এবং প্রয়োজনীয় দণ্ডাজ্ঞা দিতে পারবেন এবং যে কোনো কর্তৃপক্ষকে তার নিকট জবাবদিহি করতে বাধ্য করতে পারবেন। দেখো ন্যায়পাল কি বাংলাদেশে এখনো ন্যায়পাল পোস্টটা কেউ ন্যায়পাল হতেই পারে না। ন্যায়পালের সর্বপ্রথম রিকোয়ারমেন্ট কি জানো? ন্যায়পাল কোনো রাজনৈতিক দলের হতে পারবে না। ন্যায়পাল থাকবে কি নির্দলীয়, যে কি করবে বিভিন্ন রাজনৈতিক দলের কথা শুনবে এবং কোনো দোষ ত্রুটি হলে সেটা কি করবে, সেটার বিচার করবে এবং তিনি চাইলে রাষ্ট্রের যে কোনো কি মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ বা কোনো একটা অথরিটিকে তার জবাবদিহিতার আন্ডারে আনতে পারে এবং ইভেন তাদের শাস্তি বিধানও করতে পারে। ন্যায়পাল খুবই পাওয়ারফুল একটা ব্যক্তি, কিন্তু বাংলাদেশে এটা ইচ্ছা করে তৈরি করা হয় নাই এবং হয়তো কোনো যোগ্য ব্যক্তিও পাওয়া যায়নি। যদি ন্যায়পাল আসে কোনো সরকারের বৈধতা থাকবে না। এই দেশে সবাই কি প্রত্যেকটা সেক্টর কারাপ্টেড, কিন্তু ন্যায়পাল কি যদি ন্যায়পাল আসে তাহলে ন্যায়পাল দেখা যাবে ন্যায়পাল নিজেও কারাপ্টেড হয়ে গেছে। এই কারণে এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো ন্যায়পাল নিযুক্ত হয়নি। সর্বজনীন ভোটাধিকার, এখানে কি সর্বজনীন ভোটাধিকারের কথা বলা হয়েছে যে আইয়ুব সরকারের মতো যে ৮০,০০০ লোক থাকবে ওই রকম না। এখানে যাদের একদম প্রাপ্তবয়স্ক হয়েছে সাংবিধানিক ওয়েতে তাদের কি সবাই ভোট দিতে পারবে এবং সবার ভোটের আলোকে যারা সর্বোচ্চ ভোট পাবে তারা কি করবে, সরকার গঠন করবে, এই বিধান করা হয়। এতে করে ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কি করে রাষ্ট্র পরিচালনার কাজে সুযোগ পেয়ে যায়। তারপর আসো মালিকানা নীতি। এখানে কি মালিকানা নীতি? বাংলাদেশ সংবিধানে ৩ ধরনের মালিকানার কথা বলা হয়। কয় ধরনের? ৩ ধরনের। রাষ্ট্রীয়, সমবায় এবং ব্যক্তিগত। রাষ্ট্রীয়, সমবায় এবং ব্যক্তিগত। রাষ্ট্রীয় সম্পদ কি? যে কিছু কিছু সম্পত্তি শুধু রাষ্ট্রের আন্ডারে থাকবে এবং সমবায়টা কি? যে রাষ্ট্র এবং ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান একত্রিতভাবে ওই প্রতিষ্ঠান বা ওই সম্পত্তি দেখাশোনা করবে এবং ৩ নাম্বার হচ্ছে কি ব্যক্তিগত সম্পত্তি। যেমন মানুষের ব্যক্তিগত সম্পত্তি থাকে না, ওগুলো হচ্ছে কি ব্যক্তিগত সম্পত্তি। এই ৩ ধরনের সম্পত্তির বিধান থাকবে। তারপরে ১৪ নম্বরে বলা হয়েছে জনগণের সার্বভৌমত্ব। এখানে জনগণ কি সার্বভৌমত্ব থাকবে, জনগণের ইচ্ছার উপরে গুরুত্ব দেওয়া হবে, জনগণকে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে না। জনগণই সকল রাষ্ট্রীয় ক্ষমতার উৎস। জনগণ যাকে চাইবে সেই মন্ত্রী হবে, জনগণ যাকে চাইবে সেই প্রধানমন্ত্রী হবে, যেই সরকারকে চাবে সেই সরকারই ক্ষমতায় আসবে। জনগণ প্রত্যক্ষভাবে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করবে। প্রত্যক্ষভাবে ভোটের মাধ্যমে তো পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনা করবে, ঠিক না? এখন এক কক্ষ বিশিষ্ট আইনসভা কি? এখানে শুধুমাত্র একটা সংসদ থাকবে, এক জায়গা থেকে সকল কিছু কি পরিচালনা করা হবে। দেখো বাংলাদেশ সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়। আগে পাকিস্তানের 2 কক্ষ বিশিষ্ট আইনসভা ছিল, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, কিন্তু এইখানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা করা হয়েছে। কারণ বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, এখানে 2 কক্ষ কোনো দরকার নেই। আইনসভা না জাতীয় সংসদ, আইনসভার নাম হবে কি জাতীয় সংসদ। বর্তমানে কি জাতীয় সংসদে এর নামকরণ করা হয়েছে। 1972 সালের প্রণীত মূল সংবিধানে বলা হয়েছিল যে 300 জন নির্বাচিত প্রতিনিধি এবং তাদের দ্বারা 1 বছরের জন্য নির্বাচিত 15 জন মহিলা সদস্য নিয়ে মোট 315 জন নিয়ে জাতীয় সংসদ গঠিত হবে। কিন্তু বর্তমানে কি মহিলা সদস্যের সংখ্যা 15 জন থেকে উন্নীত করে 50 জনে নিয়ে নেওয়া হয়েছে। এখানে বর্তমানে সংসদ সদস্যের সংখ্যা 350 জন। 2011 সালে সংবিধান পঞ্চায়েত সংশোধন আইন প্রণয়নের পর জাতীয় সংসদের আসন সংখ্যা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 সদস্য এবং জাতীয় সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত 50 জন মহিলা সদস্য। মানে কি আমরা এই সংসদ নির্বাচনগুলো পড়বো, সুতরাং এখানে বলছি না যে শুরুতে ছিল কি 300টা আসনে 300 জন প্রতিনিধি আসবে যারা কি প্রত্যক্ষ ভোটে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং যে 300 জন সদস্য যে নির্বাচিত হয়েছে তারা আবার ভোট দিয়ে যে সংরক্ষিত মহিলা আসনগুলো আছে 15টি, ওই 15টি আসনের প্রতিনিধি নির্বাচিত করবে। এই 315 জন নিয়ে কি মন্ত্রিপরিষদ গঠিত হবে, সংসদ গঠিত হবে। তারপরে 2011 সালে আবার সংবিধান পরিবর্তন করে কি করা হয় যে না 15 জন না 50 জন সংরক্ষিত আসনে মহিলা থাকবে। আওয়ামী লীগ এটা করছে। তারপর দেখো 16 নম্বর অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার। বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হলে শ্রেণী সংগ্রাম বা বিপ্লবের কথা স্বীকার করা হয়নি। সমাজতন্ত্রের কথা বলা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, এগুলো আমরা আরো পরে জানবো, এখন এগুলো নিয়ে পড়ার সময় না। বাংলাদেশের সংবিধানে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার
কথা ঘোষণা করা হয়, তবে জাতীয় সংসদ প্রয়োজন বোধে ব্যক্তিগত সম্পত্তি জাতীয়করণ করতে পারবে বলে বিধান করা হয়। যে সংসদীয় গণতন্ত্র থাকবে ঠিক আছে, কিন্তু যদি আমাদের কোনো প্রয়োজন পড়ে তাহলে আমরা ব্যক্তিগত সম্পদ রাষ্ট্রের আন্ডারে নিয়ে আসতে পারবো। সাপোজ ঢাকা শহর কি তখন ছোট জায়গার মধ্যে ছিল, এখন ঢাকার একটা কি অফিস করা লাগবে, এখন মানুষ যদি জায়গা না দেয় তাহলে কি অফিস করতে পারবে? পারবে না তো। কিন্তু এই জন্যই কি করা হয়েছে যে একটা আইন রাখা হয়েছে যে রাষ্ট্র প্রয়োজন বোধে ব্যক্তিগত সম্পত্তি রাষ্ট্রের হিসেবে দিয়ে নিতে পারবে। ইভেন আমরা যদি কথা চিন্তা করি, ঢাকা শহরে কি এখন অনেক জ্যাম না? ঢাকা শহরে তোমরা চিন্তা করো যে আগে আরো আরো কম রাস্তাঘাট ছিল। আমরা কিন্তু পড়েছি যে একটা শহরে, ওই শহরের মোট যে জায়গা আছে ওই জায়গার 25% রাস্তার জন্য থাকা উচিত। দেখা যাচ্ছে ঢাকা 11% মতো আছে হয়তো, কিন্তু ওই 11% হতো না যদি এরশাদ সরকার একটা ভূমিকা গ্রহণ না করতো। এরশাদ সরকার কি প্রথমে মানুষকে বলছে যে আপনারা জায়গা দেন, আমরা কি রাষ্ট্র থেকে আপনাদের ক্ষতিপূরণ দিব, কিন্তু মানুষ বলছে না আমরা জায়গা দিব না, জায়গা দিব না, আমাদের বাড়িকে ভেঙে আমরা জায়গা দিব না। এরশাদ সরকার বলছে দেখেন ঢাকা শহরে রাস্তা নাই, এতে ঢাকা শহর কি জ্যাম লাগতেছে, ভবিষ্যতে আরো বড় সমস্যা হবে, মানুষ তাও দিতে চায় নাই। পরে এরশাদ সরকার কি করছে, জোর করে ওই জায়গা নিয়ে নিছে, তারপর রাস্তা বানাইছে। দেখো তিনি হয়তো জোর করে নিছে, কিন্তু এটা আমাদের জন্য দরকার ছিল না? অবশ্যই দরকার ছিল। সুতরাং প্রয়োজন বোধে কি রাষ্ট্র যে কোনো ব্যক্তির জায়গা নিতে পারবে। এই অনুযায়ী কি এরশাদ সরকার জায়গা নিতে পারছে। তারপরে 17 নম্বর, দলীয় শৃঙ্খলা। দলীয় শৃঙ্খলা রক্ষায় এই সংবিধান কঠোর দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। কোন সংসদ সদস্য নিজের দল ত্যাগ করলে বা সংসদের উক্ত দলের বিরুদ্ধে ভোট প্রদান করলে সংসদে তার আসন শূন্য হবে বলে বিধান করা হয়। তখন কি একটা ট্রেন্ড ছিল জানো, যে এই দল থেকে ত্যাগ করে ওই দল চলে যায়, এই দলের সাথে রেষারেষি হলে আরেকটা দল গঠন করে। এটা যাতে না হয় এই কারণে একটা স্ট্রিক্ট একটা রুল বানায়। কি রুল? রুলটা এইভাবে হয় যে কোন নেতা বা কোন সংসদ সদস্য ওই দলের বিরুদ্ধে যেতে পারবে না, ওই দলের বিরুদ্ধে কোনো ভোট দিতে পারবে না, ওই দল ত্যাগ করতে পারবে না। যদি তিনি ত্যাগ করে তাহলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যাবে, তিনি তার কি প্রতিনিধিত্ব হারাবেন, তার ক্ষমতা হারিয়ে ফেলবেন। এটা স্ট্রিক্টলি দমন করা হয়। তবে 18 নম্বর, বিচার বিভাগ। বাংলাদেশের বিচার সংক্রান্ত দায়িত্ব বিচার বিভাগের উপর ন্যস্ত থাকবে। বিচার বিভাগের শীর্ষে থাকবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বিচার বিভাগের শীর্ষে থাকবে। আপিল বিভাগ ও হাইকোর্ট নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে। আপিল বিভাগ এবং হাইকোর্ট নিয়ে কি গঠিত হবে? সুপ্রিম কোর্ট গঠিত হবে। খুব ইম্পর্টেন্ট। এছাড়াও জেলায় জেলায় জজের অধীনে বিচার কার্য চলবে। রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ প্রদান করবেন। প্রধান বিচারপতিকে কে নিয়োগ করবেন? রাষ্ট্রপতি। প্রধান বিচারপতির সাথে পরামর্শ করবে রাষ্ট্রপতি। কি আরো যেই বিচারপতি দরকার হবে ওগুলোকে নিয়োগ দিয়ে থাকবেন। রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ দেয়, এটা সংসদে করা হয়। তারপরে প্রশাসনিক ট্রাইব্যুনাল। সাধারণ বিচার বিভাগ ছাড়াও সংবিধানের ন্যায়পীঠ বা প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের ব্যবস্থা করা হয়। সরকারি কর্মকর্তা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের বিভিন্ন কার্যক্রম এর এখতিয়ারভুক্ত, যে কোন সরকারি কোন প্রতিষ্ঠানে কি কার্যকর ভূমিকা পালন করবে, কার দায়িত্ব কি, এগুলো এইখানে প্রশাসনিক ট্রাইব্যুনালে উল্লেখ করা হয়। হ্যাঁ, তারপরে আসো আমরা রাষ্ট্রভাষা। সংবিধানে বলা হয় যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। যেহেতু বাংলা কি বাংলাদেশের জাতীয়তাবাদের মূল ভিত্তি, সুতরাং রাষ্ট্রকে বাংলা ভাষাকে যে রাষ্ট্রভাষা করবে এটাই স্বাভাবিক ছিল, এটা সবাই জানতো। আবার দেখো এবার এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এমসিকিউ এবং অন্যান্য অ্যাডমিশনের জন্য এগুলো কিন্তু এসে থাকে। প্রত্যেকটা জিনিস তোমরা মাথায় রাখবে, দরকার হলে এই লেকচারটা বারবার শুনবে, শোনার মাধ্যমে কি ভালো একটা পড়া হয়ে যায়। তো জাতীয় সংসদ, জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক এই সংক্রান্ত বলা হয় যে অনুচ্ছেদের 4-এ বলা হয়েছে। এই জিনিসগুলো কি অবশ্যই তোমাদের মুখস্থ করা রাখবে অ্যাডমিশনের জন্য, এইচএসসির জন্য এগুলো লেস ইম্পর্টেন্ট, কিন্তু জানা থাকতে হবে। প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম 10 লাইন। প্রথম কত লাইন? 10 লাইন। রবীন্দ্রনাথের আমার সোনার বাংলার প্রথম 10 লাইন হবে কি প্রজাতন্ত্রের বা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তারপর আসো, প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত। দেখো শুরুতেই কিন্তু কি বলা হয়েছে যে এই দেশের যে মানচিত্র খচিত যে জাতীয় পতাকা আছে ওইটা আমরা রাখবো না, আমরা কি রাখবো? আমরা একটা সবুজ একটা আয়তাকার রাখবো এবং সেইখানে লাল একটা বৃত্ত রাখবো। বৃত্তটা শহীদদের রক্তের কি স্মৃতি বহন করবে। তারপরে প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পাশে ধান্য শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষ দেশে পাট গাছের তিনটি পরস্পর যুক্ত পত্র, তাহার উপর পাশে দুটি কোরিয়া তারকা। দুটি কোরিয়া তারকা মানে কি? দুটি করে, এখানে কোরিয়াকে এখানে সাধু ভাষা ব্যবহার করা হয়েছে। দুইটা করে মোট 4টা তারা।
তোমরা যদি 5 টাকার কয়েন দেখো বা সরকারি লগো দেখো, সেখানে তোমরা এই লগোটা সুন্দরভাবে দেখতে পারবে। তারপরে উপরিউক্ত দফাসমূহের সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হইবে। তারপর দেখো রাজধানী, সংবিধানের অনুচ্ছেদ 5-এ বলা হয়েছে যে রাজধানীর কথা কততে বলা হয়েছে, অনুচ্ছেদ 5-এ। আর 4-এ কি বলা হয়েছে, জাতীয় সঙ্গীত, রাষ্ট্রীয় লগো আর অন্যান্য বিষয়গুলি, প্রতীক, পতাকা। তারপরে 5-এ বলা হয়েছে কি প্রজাতন্ত্র রাজধানী হবে ঢাকা, রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হবে। যে আসলে রাজধানীটা কতটুকু হবে, ঢাকার সীমানাটা কতটুকু থাকবে, এটা আইনের দ্বারা নির্ধারণ করা হবে। তারপরে নাগরিকত্ব, সংবিধানের অনুচ্ছেদ 6 বলা হয়েছে যে এখানে একটি ইম্পর্টেন্ট লাইন আছে, দেখো বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত এবং নিয়ন্ত্রিত হবে। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি, জাতি হিসেবে কি বাঙালি, এখানে কি জাতির কথা বলা হচ্ছে, জাতি হিসেবে তারা থাকবে বাঙালি, কিন্তু নাগরিকগণ বাংলাদেশি বলিয়া ঘোষিত হইবে। দেখো বাঙালি কি, যারা বাংলায় কথা বলে তাদেরই আমরা বাঙালি বলতে পারি। এখানে পশ্চিম ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ আছে, সেখানেও কি মানুষ বাংলায় কথা বলে, তারাও কি নিজেদের বাঙালি বলে দাবি করে। ঠিক আমাদের দেশে বাঙালি যারা বাংলায় কথা বলে তারাও নিজেদের বাঙালি বলে দাবি করতে পারবে, কিন্তু যেহেতু তারা বাংলাদেশে বসবাস করে তাদের নাগরিকত্ব হবে কি, নাগরিকত্ব হবে বাংলাদেশি, জাতি হিসেবে বাঙালি। এই দুটার মধ্যে তোমরা ভাই প্রচুর কনফিউশন লাগায় ফেলো, প্রচুর এইচএসসি এবং অ্যাডমিশনে এগুলো হচ্ছে ট্রিকি কোশ্চেন, এবং এগুলো দিয়ে থাকে তোমাদের কি করার জন্য, যাতে তোমরা বেশিরভাগ মানুষ ভুল করো। বিশেষ করে অ্যাডমিশনে আমরা জাতি হিসেবে কি, জাতি হিসেবে বাঙালি, কিন্তু নাগরিক হিসেবে কি আমরা বাংলাদেশি। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবার দেখো সংবিধানের প্রস্তাবনা নিয়ে একটু আলোচনা করব। দেখো বাংলাদেশের মূল সংবিধানের প্রস্তাবনায় বলা হয় যে কি কি প্রস্তাব রাখা হয়। এখানে প্রস্তাবনা হিসেবে বলা হয় আমরা অঙ্গীকার করছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও প্রাণোৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, নিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হবে। যে এখানে সংবিধান জনগণকে আশ্বস্ত করার জন্য কিছু প্রস্তাবনা রাখে যে আপনারা কি বিচলিত হবেন না, আমরা রাষ্ট্রীয়ভাবে কি সাংবিধানিক ওয়েতে আমরা এটা নিশ্চিত করছি যে যেই সব মূলনীতির উপর ভিত্তি করে এই দেশের মানুষ তাদের দেশের জন্য জীবন দিয়েছিলেন তাদের আমরা রক্ষা করব। ওই মূলনীতির উপর ভিত্তি করে এই দেশ পরিচালিত হবে। মূলনীতি হচ্ছে প্রধানমন্ত্রীর 4টা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। তারপর দেখো সংবিধানের বিধানাবলীতে যেন এসব মূলনীতির প্রতিফলন ঘটে, সংবিধান প্রণয়ন কমিটি সেই বিষয়ে উদ্যোগী ছিলেন। এই জন্যই সংবিধানের প্রস্তাবনায় আরো বলা হয়েছে যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, তারপর আরো অনেক কিছু বলছে। এক শোষণ মুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে। দেখো এখানে কি বলা হয়েছে যে দেখেন যারা সংবিধান খসড়াটা প্রণয়ন করছে, যারা সংবিধান তৈরির সাথে সম্পৃক্ত ছিল, তারা ওই মূলনীতির দিকে খেয়াল রাখছে এবং যাতে জনগণের অধিকার, তারপর সকল আইনের প্রতি শ্রদ্ধা এবং বাদবাকি যত কিছু যাতে সংরক্ষিত থাকে, জনগণের কল্যাণকর দিকগুলো যাতে থাকে, এই দিকে মনোনিবেশ করা হয়েছে। এটা আমরা আপনাদের সাংবিধানিকভাবে অ্যাসিওর করছি, এটা সংবিধানে বলা হয়েছে। তবে রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলো আমরা এখন পড়বো। যে রাষ্ট্র পরিচালনার মূল নীতি এগুলো হচ্ছে কি একটা রাষ্ট্র পরিচালনার পিলার সমূহ বা ফাউন্ডেশন বলতে পারে, এগুলোর উপরে রাষ্ট্র রয়েছে। যদি এগুলো এদিক ওদিক হয়ে যায় তাহলে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। দেখো 1972 সালে প্রণীত বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতির কথা বলা হয়েছে। কয়টি? 4টি মূলনীতির কথা বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি। এক, রাষ্ট্রীয় মূলনীতি সমূহ। স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে কল্যাণকামী রাষ্ট্র। যে স্বাধীন যে রাষ্ট্র হবে এখানে কল্যাণকামী, এখানে কোনো শোষণ থাকবে না, বঞ্চনা থাকবে না। জনগণের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নৈতিক দিকের সর্বাঙ্গীন কল্যাণ সাধন করাই কল্যাণমূলক রাষ্ট্রের অন্যতম লক্ষ্য। মানে কি জনগণের জীবনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা দিকের কল্যাণ সাধন করতে হবে, যাতে জনগণ সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যেকটা দিক থেকে তাদের ন্যায্য অধিকারটি সংরক্ষিত থাকে। এই উদ্দেশ্যে ভারত, আয়ারল্যান্ড প্রভৃতি দেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার জন্য কতগুলো মৌলিক নীতি নির্ধারণ করা হয়েছে। এই নীতিগুলো হচ্ছে রাষ্ট্র শাসনের মূল সূত্র। নীতিগুলো কি? মৌলিক নীতিগুলো কি? রাষ্ট্র শাসনের মূল সূত্র। এখন যদি এমসিকিউ আসে যে রাষ্ট্রের মূল সূত্র কি, তাহলে তোমরা কি দিবে? মৌলিক নীতিমালা।
সরকার কর্তব্য হলো রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে এগুলোকে প্রয়োগ করা। অনুরূপভাবে বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে কি হয়েছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি শিরোনামে 8 হতে 25 অনুচ্ছেদে পর্যন্ত কতগুলো রাষ্ট্রীয় মূলনীতি লিপিবদ্ধ করা হয়েছে। কিছু মূলনীতি লিপিবদ্ধ করা হয়েছে। এই লিপিবদ্ধগুলো কি কি? মূলনীতিগুলোর প্রথমটা হচ্ছে জাতীয়তাবাদ, অর্থাৎ কি অভিন্ন ভৌগোলিক সীমারেখার মধ্যে একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যে লালিত বাঙালি জাতি ভাষা আন্দোলনের সময় থেকে নিজেকে পাকিস্তানি জনগোষ্ঠী হতে পৃথক মনে করা শুরু করে। দেখো, যখন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল তখন মনে করা হয়েছিল কি আমরা সকলেই বাঙালি, সকলেই পাকিস্তানি, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আমরা সকলেই কি পাকিস্তানি। তখন কি আমরা যদি এখনো পর্যন্ত পাকিস্তানের অংশ থাকতাম, আমরা কিন্তু ন্যাশনালিটি কি দিতাম? বাংলাদেশি না, আমরা দিতাম কি পাকিস্তানি। কিন্তু যত দিন যেতে থাকলো তারা আমাদের ভাষার উপরে আঘাত আনতে থাকলো এবং তখনই আমরা রিয়েলাইজ করলাম যে উই আর নট সেম ব্রো, আমরা আলাদা। আমাদের মধ্যে কি এমন আলাদা সংস্কৃতি রয়েছে যা পশ্চিম পাকিস্তানে নেই। আমরা পশ্চিম পাকিস্তানের সাথে সব দিক থেকে আমাদের সত্তা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি প্রত্যেকটা দিক থেকে কি আমরা আলাদা। আমাদের নিজেদের একটা স্বকীয়তা রয়েছে, এটা তারা বুঝতে পারলো। আর এই স্বকীয়তাই হচ্ছে কি জাতীয়তাবাদ। জনগণ ঐক্যবদ্ধভাবে মুক্তি সংগ্রামের মহান চেতনা উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে এই জাতীয়তাবাদ থেকেই কিন্তু তারা করেছিলেন। তাই বাংলাদেশের সংবিধানের 9ম অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয়তাবাদ কত অনুচ্ছেদে? 9ম অনুচ্ছেদে বলা হয়েছে যে ভাষাগত ও সংস্কৃতিগত এক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংস্কার ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। বাঙালির ঐক্য এবং সংহতি কি? যেই ঐক্য এবং সংহতি দ্বারা বাঙালি কি 1947 সালের পর থেকে 1971 সাল পর্যন্ত একদম কাঙ্ক্ষিত চূড়ান্ত বিজয়টা কি অর্জন করতে পেরেছিল, ওই ঐক্য এবং সংহতিটা কি আমাদের জাতীয়তাবাদের মূল ভিত্তি হবে। বাঙালি জাতির ঐক্য ও সংহতির মূলে রয়েছে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অভিন্নতা। বাঙালি একটি স্বতন্ত্র জাতি, যে আমাদের এই জাতীয় ঐক্য এবং সংহতির মূলে কি রয়েছে? আমাদের ভাষা ক্ষেত্রে যে মিল রয়েছে এবং সাহিত্য ক্ষেত্রে যে মিল রয়েছে এবং সংস্কৃতির যে অভিন্নতা রয়েছে, মানে কি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সকলের একই মিল রয়েছে। সুতরাং আমাদের এইখানে আমাদের কি পুরা বিষয়টা আমাদের আলাদা করেছে, আমাদের অন্য জাত থেকে, পাকিস্তানি থেকে এটা আলাদা করেছে, তবে অন্যান্য ন্যাশনালিটি থেকে আমাদের আলাদা করেছে আমাদের এই ভাষা, সংস্কৃতি। তারপর সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। এখানে কি সংবিধানের 10ম অনুচ্ছেদে বলা হয়েছে যে মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত, ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে। যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি কারণে প্রতিষ্ঠা করা হইবে? যাতে এইখানে কোনো মানুষ কি হয় না, অন্য একজন মানুষ দ্বারা নিপীড়িত, নির্যাতিত না হয়। তারা যাতে কি সমাজে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করে মাথা উঁচু করে বাঁচতে পারে, এটাই ছিল এই রাষ্ট্রের মূল উদ্দেশ্য। সমাজ জীবন হতে সর্বপ্রকার শোষণের অবসান করে শোষণ মুক্ত, ন্যায়ানুগ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ক্ষেত্রে সকলের জন্য সমান সুযোগ সুবিধা প্রদান করা হইবে। যে অর্থনৈতিক ক্ষেত্রে কি সমাজতন্ত্র সকলকে সমান সুযোগ সুবিধা দেয়, যে যেমন কাজ করবে সে ওই অনুযায়ী বেতন পাবে। বাংলাদেশে তখন ওই ব্যবস্থাই করা হয়, যাতে কি সকলেই জীবন ধারণ করতে পারে। এই উদ্দেশ্যে উৎপাদন যন্ত্র, উৎপাদন উপকরণ ও বন্টন ব্যবস্থাকে রাষ্ট্রীয় মালিকানায় ন্যস্ত করা হবে। যে তখন কি বাংলাদেশের শুরুর দিক দিয়ে একদম মেইন যে উৎপাদন ক্ষেত্রগুলো আছে, মেইন যে শিল্প কারখানাগুলো আছে, ওগুলো রাষ্ট্রের মালিকানায় থাকে। রাষ্ট্র ওগুলোর উপরে কি কর্তৃত্ব স্থাপন করে। যাতে এখনো কি বাংলাদেশের অনেক বড় বড় শিল্প রাষ্ট্রের আন্ডারে রয়েছে। তবে আইনের দ্বারা আরোপিত সীমার মধ্যে ব্যক্তিগত মালিকানা থাকবে, কিন্তু সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক পথে। এই জন্য শ্রেণী সংগ্রাম বা বিপ্লবের প্রয়োজন নেই। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কি বিশেষ শর্ত সাপেক্ষে এবং আইনের দ্বারা ব্যক্তি সম্পদ থাকবে, ব্যক্তি উদ্যোগে শিল্প কারখানা থাকবে, কিন্তু এখানে শর্ত থাকবে এবং রাষ্ট্রীয় কারখানা কিন্তু কি আলাদা থাকবে। বর্তমানেও কিছু কিছু কারখানা আছে যেগুলো রাষ্ট্রের একান্ত নিজেদের, যেমন সিরামিক শিল্পটা বলতে পারো। কি তোমাদের তেজগাঁয়ে একটা সিরামিক কারখানা আছে বাংলাদেশের, ওইটা রাষ্ট্রীয় সম্পদ। তারপর তৎকালীন সময় পাট শিল্প
রাষ্ট্রীয় সম্পদ ছিল, এখনো অনেক পাট শিল্প, চিনি শিল্প, তারপর কাগজ শিল্প, এগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে কি গণ্য রয়েছে। তোমরা অ্যাডমিশনের সময় এগুলো সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পাবে। তারপর 3 নম্বর, গণতন্ত্র ও মানবাধিকার। গণতন্ত্রের প্রতি অদম্য স্পৃহাই বাঙালিদের থেকে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করেছিল। তাই সংগ্রামে গণতন্ত্রকে রাষ্ট্রের অন্যতম মূল স্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। দেখো, যখন পাকিস্তান সরকার আমাদের গণতন্ত্রের উপরে কি করেছে, হস্তক্ষেপ করেছে, আমাদের যে বেশিরভাগ মানুষ আমরা এই দেশের শাসন ব্যবস্থাকে বা আওয়ামী লীগকে কি করেছিলাম, ভোট দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের কি করতে দেয় নাই, আমাদের সরকার গঠন করতে দেয় নাই। এর মাধ্যমে তারা বেশিরভাগ মানুষের যে মতামত আছে সেটাকে অগ্রাহ্য করছে। এই অগ্রাহ্যতাকে ভিত্তি করে আস্তে আস্তে আমরা স্বাধীনতার যুদ্ধে লিপ্ত হয়েছিলাম, অসহযোগ আন্দোলনে কি ডাক দিয়েছিলাম এবং চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। সুতরাং এই গণতন্ত্র কি আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রাহ্য হয়েছে। সংবিধানের 11 নং অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, যে এই দেশটা হবে কি একটা গণতন্ত্র। আমাদের দেশের নাম কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সরকার নির্বাচিত হবে। সমাজ জীবন হতে সর্বপ্রকার বৈষম্য দূরীভূত করে নাগরিকের মৌলিক মানবিক অধিকার এবং ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা বিধান করা হইবে। দেখো, এখানে কি করা হয়েছে, যে যেহেতু জনগণের ভোটে কি জনগণ যাকে চায় সেই সরকার গঠন করবে, জনগণের বিরুদ্ধে যায় এমন কোনো মানুষ যাতে কি রাষ্ট্র ক্ষমতা না আসতে পারে, সেই জন্য এই দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। চাইলেই কি রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠা করা যেত, কিন্তু এটা করে নাই। কারণ কি, এখানে অবশ্যই বাংলাদেশ একটা কল্যাণকামী রাষ্ট্র, এই কারণে কল্যাণকামী রাষ্ট্রে গণতন্ত্রই কি প্রধান ভূমিকা পালন করে থাকে। দেখো, ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা, তার আগে আমি একটু কথা বলে রাখি। আগে কি করতো, পাকিস্তানের সাথে যখন আমরা ছিলাম তখন পাকিস্তানের মেনলি ধর্মের নামে আমাদের অপশাসন করতো। তারা ধর্মকে ব্যবহার করে আমাদের উপর বিভিন্ন জুলুম নির্যাতন করতো। যদি আমরা আমাদের অধিকার নিয়ে কিছু বলতে যেতাম তখন তারা ধর্মের দোহাই দিত। তারা ধর্মের নামে এদেশের মানুষকে ধোকার মধ্যে রেখেছিল। ধোকা বা এদেশের মানুষকে কি ভ্রান্ত পথে পরিচালিত করার জন্য তারা ধর্ম ব্যবহার করত। তারা ভাড়াটে পীর রাখতো, ভাড়াটে বিভিন্ন হুজুর হাজুর রাখতো। এগুলো দ্বারা তারা এই দেশের মানুষকে বিচলিত করার চেষ্টা করেছিল। দেখো, 1972 সালে প্রণীত মূল সংবিধানের 12 নং অনুচ্ছেদে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে। এখন যেহেতু বাংলাদেশ কি বলছে, যখন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তখন বলছে কি, আমরা পাকিস্তানের মতো কি ধর্মের আশ্রয় নিয়ে বিভিন্ন খারাপ কাজ করব না। এই জন্য আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করব যেই রাষ্ট্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য যত ধর্মের মানুষ আছে সকলে কি সমান সুযোগ সুবিধা ভোগ করবে। তারা বাংলাদেশি, এটাই হবে তাদের সবচেয়ে বড় পরিচয় এবং এই পরিচয়ের ভিত্তিতে তারা কি সমাজে বৈষম্যহীনভাবে অবস্থান করবে। এটাই ছিল এই সংবিধানের লক্ষ্য। মূল সংবিধানে বলা হয়েছে যে বাংলাদেশে কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। বিশেষ কোনো বলা হবে না যে এটা মুসলিম প্রধান দেশ, এটা হিন্দু প্রধান দেশ, এটা বলা হবে না। জনগণের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকবে। রাজনৈতিক উদ্দেশ্যে সাধনের জন্য ধর্মের অপব্যবহার বিলোপ করা হবে। প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব পছন্দ অনুযায়ী ধর্ম পালন, চর্চা এবং প্রচার করতে পারবে। মানে কি, কারো উপরে জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া হবে না এবং কোনো ধর্মের উপরে কি কোনো বিধি নিষেধ দেওয়া হবে না। যে যার মতো যে কোনো ধর্ম পালন করতে পারবে। কোনো বিশেষ ধর্মাবলম্বী ব্যক্তির প্রতি বিশেষ সুযোগ সুবিধা বা তার প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করা হবে না। 2011 সালে প্রণীত সংবিধানের 55 সংশোধনী আইনে বলা হয়েছে যে ধর্ম নিরপেক্ষতার নীতি বাস্তবায়নের জন্য সর্বপ্রকার সাম্প্রদায়িকতা বাস্তবায়নের সাম্প্রদায়িকতা থাকবে, যে প্রত্যেক ধর্মকে আলাদা আলাদা ধর্মের মধ্যে কোনো লড়াই করা যাবে না। তারপরে রাষ্ট্রপতি কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান। তারপর রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার, যে রাষ্ট্র যদি কোনো ধর্মকে কি করে, যদি একটা বলে যে ইসলামিক রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্র, তাহলে মুসলিমরা কি করবে, অধিপত্য প্রকাশ করবে যে এটা তো মুসলিম রাষ্ট্র, বা হিন্দুরা বলতে পারে এটাকে হিন্দু রাষ্ট্র। এই রকম অবস্থা যাতে না হয় এই কারণে বাংলাদেশকে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। তারপর রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার, তারপর সংবিধানে বলা হয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার করা যাবে না। ধর্মের জায়গায়, ধর্ম একটা পবিত্র জিনিস, সুতরাং এটা দ্বারা মানুষকে ধোকার আন্ডারে রাখা যাবে না। পাকিস্তানিরা যেটা করছে ওটা আপনারা করতে পারবেন না। এটা নতুন বাংলাদেশ, এখানে কি করতে হবে, ধর্মের যে অপব্যবহার এটা বন্ধ করতে হবে। আপনি যদি ভালো মানুষ হন তাহলে কি করতে পারবেন, ওই ভালো মানুষ আপনার চরিত্র গুণে আপনারা
মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করবেন, কিন্তু ধর্মকে ব্যবহার করে নয়। তারপর কোন বিষয়ে ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন বিলোপ করতে করা হইবে। এই যে আপনারা যে এখানে তো তাও তো এই দেশে কি মুসলিমরা বেশি ছিল না, স্টিল বেশি আছে, কিন্তু মুসলিমরা বেশি থাকা সত্ত্বেও আপনারা সংখ্যালঘুদের উপরে কিছু প্রেশার দিতে পারবেন না, সংখ্যালঘুদের কিছু থেকে বঞ্চিত করতে পারবেন না। যদি এটা করেন এটা সাংবিধানিকভাবে এটা আইনত দণ্ডনীয় অপরাধ, সংবিধানে এটার কোনো আশ্রয় দেওয়া হয়নি, সুতরাং আপনারা কোনোভাবেই এই কাজ করতে পারবেন না, এটা সংবিধানে বলা হয়েছে সরাসরি। তারপর দেখো প্রধান যে চারটা গেল, এরপরে অন্যান্য কিছু মূলনীতি রয়েছে। অন্যান্য মূলনীতির একটা রয়েছে যে মালিকানা নীতি। এখানে কি মালিকানা, এখানে উৎপাদন যন্ত্র, উৎপাদন ব্যবস্থা, তারপর বন্টন প্রণালী সমূহের মালিক বা নিয়ন্ত্রণ হবে জনগণ। এই উদ্দেশ্যে 3 প্রকার মালিকানা থাকবে। রাষ্ট্রীয় মালিকানা এবং অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্রগুলোর সমন্বয়ে গতিশীল রাষ্ট্রীয় এবং সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রীয় মালিকানা, মানে কি কিছু কিছু মেইন ক্ষেত্রের মালিকানা রাষ্ট্রের কাছে থাকবে। একটু আগে আমি বললাম যে তৎকালীন সময় পাট শিল্প, তারপর এখনো কিছু সিরামিক কারখানা, তারপরে কিছু কাগজ কারখানা, তারপর কিছু কি রাইস মিল, তারপরে কিছু চিনি কল, এগুলো স্টিল সরকারি মালিকানায় রয়েছে। তখন আরো বেশি ছিল, তখন মেইন যত ক্ষেত্র আছে সবই সরকারি মালিকানা ছিল। তারপর 2 নম্বর সমবায় মালিকানা, অর্থাৎ আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে নির্দিষ্ট সীমারেখার মধ্যে সমবায় সমূহের সদস্যগণের মধ্যে সমবায় মালিকানা। ও সমবায় মালিকানাটা কি, এখানে রাষ্ট্র এবং জনগণ বা কিছু সংখ্যক জনগণ এবং রাষ্ট্র মিলে একত্রিত মালিকানা থাকবে। এখানে কিছু আইন কানুন থাকবে, যে চাইলেও রাষ্ট্র এইসব কাজ করতে পারবে না, চাইলেও কি ব্যক্তিবর্গ এইসব কাজ করতে পারবে না, অর্থাৎ আইন কানুন দ্বারা সমবায় মালিকানা নির্ধারিত হবে। তারপরে হচ্ছে ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা, যেটা স্বাভাবিক মালিকানা। আমরা কিন্তু আমাদের যে বাড়ির জায়গা আছে ওটা কি ব্যক্তি মালিকানার মধ্যে পড়ে, এটা রাষ্ট্রীয় মালিকানা বা সমবায় মালিকানার মধ্যে পড়ে না, এটা স্বাভাবিকভাবেই আইন অনুযায়ী দলিল সাপেক্ষে এটা আমার জমি বা আমার সম্পদ। তারপর আসলে কৃষক এবং শ্রমিকের মুক্তি। কৃষক, শ্রমিক তথা সকল অনগ্রসর শ্রেণীকে সব ধরনের শোষণ থেকে মুক্ত করা হবে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। দেখো তখন স্টিল রাষ্ট্রের বেশিরভাগ মানুষ কি কৃষক এবং শ্রমিক রয়েছে, তৎকালীন সময় আরো বেশি ছিল, কারণ তখন নামে মাত্র কিছু মানুষ শিক্ষিত ছিল। একদম বলতে পারে যে রাষ্ট্রে 80 বা 90% মানুষই কি ছিল, হয়তো কৃষক ছিল অথবা শ্রমিক ছিল। সুতরাং তাদের যাতে কোনো বৈষম্য শিকার না হয়, তারা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এই জন্য সংবিধানে কি তাদের জন্য মৌলিক অধিকার বাস্তবায়ন করা একদম অবশ্য পালনীয় হিসেবে গ্রহণ করা হয়েছিল, যে সংবিধান যেমনি হোক তাদের প্রতি সকল বৈষম্য কি করবে, বিলোপ করবে, তাদের কেউ অত্যাচার করতে পারবে না, তাদের সিকিউরিটির দায়িত্ব সরকার নিচ্ছে, রাষ্ট্র নিচ্ছে, এটা সংবিধানে বলা হয়। তারপরে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। মৌলিক প্রয়োজন কি, যে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে জনগণের জীবনযাত্রার বস্তুগত এবং সংস্কৃতিগত মানের উন্নতি সাধন করা হবে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। এই উদ্দেশ্যে রাষ্ট্রের জনগণ জীবন ধারণের জন্য অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা এবং চিকিৎসা সহ মৌলিক উপকরণের ব্যবস্থা করবেন। তারপর কি রাষ্ট্র কি জীবন ধারণের জন্য যেসব মৌলিক উপকরণ দরকার হয় এগুলো ব্যবস্থা করে দিবে। তারপরে কর্মের অধিকার এবং যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তা বিধান করবে, যে প্রত্যেক মানুষকে কর্ম করতে পারবে তার যোগ্যতা অনুযায়ী, এবং তিনি যেই ধরনের কর্ম করবে রাষ্ট্র পক্ষ থেকে তাকে ওই ধরনের মজুরি পাওয়ার যে অধিকারটা আছে ওটা নিশ্চিত করা হবে, অর্থাৎ তুমি যেমন কাজ করবে ওইরকম একটা মজুরি পাবে। তারপর 3 নম্বরে যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন এবং অবকাশের ব্যবস্থা করবে, এবং 4 নম্বরে বেকারত্ব, ব্যাধি, পঙ্গুত্ব কিংবা যে কোনো পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করবে। সামাজিক নিরাপত্তা কি তোমরা অলরেডি জানো, যদি কোনো কারণে সে বেকার হয়ে পড়ে বা পঙ্গু হয়ে পড়ে তখন রাষ্ট্র তাকে কি করবে, সাহায্য করবে, এরকম একটা বিধান রাখা হয়, যদি এটা পুরোপুরিভাবে কার্যকর হয় না দেশে। তারপর গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব। দেখো তখন কি এই দেশ কৃষি ভিত্তিক ছিল না, কৃষি ছাড়া কি তৎকালীন সময় বা বর্তমানও বাংলাদেশ কি কৃষি নির্ভরই, কিন্তু কৃষি নির্ভরের জন্য কি করতে হবে, কৃষকদের জীবন উন্নয়ন করতে হবে, কিছু ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে, এবং তাদের গ্রামীণ জীবনের যে ব্যবস্থা আছে সেটারও উন্নয়ন সাধন করতে হবে। এবং এই লক্ষ্যে সংবিধানে কি করা হয়, তাদের যাতে সকল উন্নয়ন ত্বরান্বিত করা যায়, তাদের যাতে কোনো সমস্যা না হয় এই বিধানটা করা হয়, যাতে এই দেশে কৃষি সম্পদ এবং কৃষকের জীবন সুন্দর থাকে, এবং রাষ্ট্র এতে কি করবে, রাষ্ট্র কল্যাণকামিতা যে রয়েছে, কল্যাণকর রাষ্ট্রে পরিণত হওয়ার যে ধারা রয়েছে সেটাও অব্যাহত থাকবে। তারপরে
অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা কি? যেখানে কোনো বেতন থাকবে না। এই সংবিধানে এই প্রণয়ন করা হয় বা এই মূলনীতিও নেওয়া হয় যে এই দেশে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত, মেনলি প্রাথমিক শিক্ষা পর্যন্ত কি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আমরা কিন্তু জানি যে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, সুতরাং শিক্ষা চালু রাখা খুবই দরকারি। এরই উদ্দেশ্যে সংবিধানে রাখা হয় যে একটা নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত সকলকে বাধ্যতামূলকভাবে শিক্ষিত হতে হবে এবং এই শিক্ষিত হওয়ার জন্য তার কোনো টাকা দেওয়া লাগবে না, সরকারই তার শিক্ষার ব্যয়ভার বহন করবে। তো জনস্বাস্থ্য এবং নৈতিকতা, দেখো স্বাস্থ্য কিন্তু একই সাথে ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় সম্পদ, সুতরাং জনস্বাস্থ্য রক্ষার জন্য রাষ্ট্র ভূমিকা পালন করবে। রাষ্ট্র তাদের অসুস্থ হলে ট্রিটমেন্ট দিবে বা হাসপাতালের ব্যবস্থা করবে, জনস্বাস্থ্য যাতে কোনোভাবে কি বিঘ্নিত না হয় সেদিকে রাষ্ট্র খেয়াল রাখবে। যদি আলটিমেটলি একটা মানুষ কি অসুস্থ থাকে, তার স্বাস্থ্য সমস্যা থাকে, তাহলে রাষ্ট্র এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। তারপর দেখো জনস্বাস্থ্যের উন্নতি সাধন, জনগণের পুষ্টির স্তর উন্নয়ন করা রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য। এই উদ্দেশ্যে রাষ্ট্রের আইনের দ্বারা নির্ধারিত অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ এবং অন্যান্য মাদক দ্রব্য এবং স্বাস্থ্য হানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং যেহেতু মদ এবং অন্যান্য পদার্থ যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওইগুলো নিষিদ্ধ ঘোষণা করতে হবে, কোনো প্রয়োজন ছাড়া ওগুলো ব্যবহার করা যাবে না। তবে সাধারণ পরিবেশ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং উন্নয়ন, রাষ্ট্র বর্তমান এবং ভবিষ্যতের নাগরিকের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীব বৈচিত্র্য, জলাভূমি, বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপদ বিধান করবে। যে এখানে পরিবেশের যে সংরক্ষণ বিধি আছে, তারপর বনাঞ্চলের যে সংরক্ষণ বিধি আছে, সেগুলো রাখা হয়, কারণ এগুলো রাষ্ট্রের জন্য অপরিহার্য একটা অংশ এবং এগুলো রক্ষা করা কি অত্যন্ত দরকার যদি এই দেশের রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাই। সুতরাং এগুলো সাংবিধানিকভাবে গ্রহণ করা হবে, এটাই স্বাভাবিক। তারপর দেখো সুযোগের সমতা, এখানে কি বলা হয়েছে যে মানুষের সকল প্রকার সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূরীভূত করে সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সকলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম কর্তব্য। সংবিধানের অনুচ্ছেদ 19-এ বলা হয়েছে যে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হইবে। মানে কি সকল নাগরিক যাতে সমান সুযোগ সুবিধা পায়, কেউ যাতে কম বেশি না পায়, সেই দিকে রাষ্ট্র খেয়াল রাখবে। তারপরে আছে মানুষের সামাজিক অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ সুবিধা নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, যাতে নাগরিক যারা রয়েছে তারা তাদের কি স্ট্যাটাস অনুযায়ী কি সমান সুযোগ সুবিধা পায়, সমান সম্পদের অধিকার রাখে। দেখা গেছে কি সম্পদের অসম বন্টনের ফলে কেউ বিশাল সম্পদের মালিক, আবার কারো কাছে কি কিছুই নেই, তারা না খেয়ে মরার মতো অবস্থা। এইরকম সিচুয়েশন যাতে সৃষ্টি না হয় সেদিকে রাষ্ট্র খেয়াল রাখবে, এটাও সাংবিধানিকভাবে কি করা হয়, পদক্ষেপ গ্রহণ করা হয়। তারপরে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবেন, যে মহিলারা কি করতে পারবে, সকল ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে এবং রাষ্ট্র মহিলাদের সুরক্ষা দিয়ে থাকবে। এটাও সংবিধানে উল্লেখ করা হয়, কারণ মহিলা বা নারী ছাড়া কি একটা রাষ্ট্রের সুষম উন্নয়ন করা সম্ভব নয়। সেটা কি প্রগতিশীল আওয়ামী লীগ সরকার সেটা জেনেছেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেছে। তারপরে 9 নম্বর অধিকার এবং কর্তব্য রূপে কর্ম হচ্ছে কর্মক্ষম নাগরিকের পক্ষে অধিকার। যারা কর্ম করতে পারে তাদের বা যারা কর্মক্ষম আছে, যারা সুস্থ সবল আছে, তাদের একটা কাজ পাওয়া কি তার জন্য অধিকার, কারণ কাজ করে তারা কি করবে, জীবিকা নির্বাহ করবে। যদি তারা কাজই করতে না পারে তাহলে কি তারা তাদের পেট চালাতে পারবে? সুতরাং পারবে না। সুতরাং প্রত্যেকটা ব্যক্তি যাতে তাদের কর্মক্ষমতা অনুযায়ী কাজ পায়, এটা রাষ্ট্র কি করবে, নিশ্চিত করবে। এটাও সংবিধানে বলা হয়েছিল। তারপর নাগরিকের সরকারি এবং কর্মচারীদের কর্তব্য, নাগরিক ও সরকারি কর্মচারীদের কি কর্তব্য, প্রত্যেক নাগরিক এবং প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত সকল কর্মচারীর কর্তব্য হচ্ছে রাষ্ট্রের সংবিধান আইন মান্য করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে নাগরিক দায়িত্ব পালন করা, জাতীয় সম্পত্তির সুষ্ঠু ব্যবহার ও অপচয় রোধ করা এবং জনগণের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখা। অর্থাৎ এক কথা হচ্ছে কি প্রত্যেকটা নাগরিকের কর্তব্য কি, যে রাষ্ট্রের যে নিয়ম শৃঙ্খলা আছে ওগুলো রক্ষা করা, সংবিধান মেনে চলা এবং কোন রকমের অপরাধমূলক কাজ না করা, যাতে রাষ্ট্রের যে শান্তি আছে ওই শান্তিটা লঙ্ঘন ঘটে। তারপর দেখো নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ। দেখো বিচার বিভাগ আর নির্বাহী বিভাগ হচ্ছে রাষ্ট্রের দুটি প্রধান অঙ্গের
মধ্যে পড়ে। এখন যদি বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগের হাত থাকে, তাহলে বিচার বিভাগ কি নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনা করতে পারবে? পারবে না। এই জন্য সংবিধানে বলা হয় যে বিচার বিভাগ থাকবে মুক্ত, তারা কারো উপরে ডিপেন্ড থাকবে না, তারা যেটা সঠিক সেটা আলোকে কাজ করবে। যদি কেউ দোষী হয় তাদের কি দণ্ডবিধান করবে বিচার বিভাগ। এই জন্য বিচার বিভাগকে একদম স্বকীয় একটা বিভাগে কি করা হয়, আসীন করা হয়েছিল। তারপরে 12 নম্বর আছে কি জাতীয় সংস্কৃতি। রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য এবং উত্তরাধিকার সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করবে। জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলার উন্নয়ন ও বিকাশে রাষ্ট্র কার্যকর ভূমিকা পালন করবে, যেন সর্বস্তরের জনগণ জাতীয় সমৃদ্ধিতে অবদান রাখার এবং অংশগ্রহণের সুযোগ পায়। এগুলো জাস্ট একবার পড়লেই হবে, ওরকম গুরুত্বপূর্ণ না, তবে এগুলো জাস্ট একবার পড়বা। প্রথম প্রধান 4টা মূলনীতি তোমরা বিশেষভাবে মনে রাখবা, তারপরে ওইগুলো বাকিগুলো কি একবার পড়ে যাবা, তাইলেই হবে। উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী এবং সম্প্রদায়ের সংস্কৃতি। দেখো বাংলাদেশকে অনেক উপজাতি রয়েছে না, এখন ওই উপজাতির উপরে কি কোনো কিছু জোরপূর্বক করা যাবে না। প্রত্যেকটা উপজাতির নিজস্ব ভাষা আছে, নিজস্ব সংস্কৃতি আছে, নিজেদের লাইফস্টাইল আছে। সংবিধানে বলা হয় যে প্রত্যেকটা উপজাতি নিজের মতো থাকতে পারবে, তাদের সংস্কৃতি, তাদের ভাষা, তাদের কালচার, এগুলোর উপর কি আঘাত হানা যাবে না, বরং সরকার ওগুলো বা রাষ্ট্র ওগুলো সংরক্ষণ করবে, রাষ্ট্র তাদের নিরাপত্তা প্রদান করবে, এটা সংবিধানে বলা হয়। তারপরে জাতীয় স্মৃতি নিদর্শন সংরক্ষণ। সংবিধানে বলা হয় যে বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন বা তাৎপর্যমণ্ডিত স্মৃতি দর্শন বস্তু বা স্থানসমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দেখো একটা রাষ্ট্রে কি অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে না, যেমন ঢাকা শহরে আহসান মঞ্জিল আছে, তারপর সলিমুল্লাহ হল আছে, তারপর কি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় জমিদার বাড়ি আছে, এগুলো কি সংরক্ষণ করা রাষ্ট্রের জন্য দরকারি না। তারপর বাগেরহাটে শাহ মসজিদ আছে, খুবই খুবই সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে না, এগুলো রাষ্ট্র সংরক্ষণ করবে, এটা সাংবিধানিকভাবে একদম বাধ্যতামূলকভাবে করে দেওয়া হয়েছে। কারণ এগুলো দেখে বাঙালি তাদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে সচেতন হবে এবং জানতে পারবে। এই জন্য রাষ্ট্রের কাজ হচ্ছে এই সংস্কৃতির সাথে রিলেটেড এইসব জিনিস সংরক্ষণ করা, যাতে এগুলো কি ধ্বংস না হয়ে যায়। তারপরে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং সংহতির উন্নয়ন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা হবে জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করা, যে আমরা অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নাক গলাবো না, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা পোষণ। যেমন আমরা যেহেতু একটা নিজস্ব একটা কি রাষ্ট্র হয়েছে, আমরা কি করব, একটা রাষ্ট্রের যে কাজ ওই কাজগুলো আমরা সুন্দরভাবে পালন করব, আমরা অন্যের রাষ্ট্রের প্রতি কি করব না, নাক গলাবো না, এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা করা লাগে ওইগুলোই করবো। এবং জাতিসংঘের একটা সদস্য হিসেবে আমরা কি করব, জাতিসংঘের যে বিধিবিধানগুলো আছে ওগুলো আমরা মেনে চলবো। এসব নীতির ভিত্তিতে বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার এবং নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা চালাবে। প্রত্যেক জাতির নিজস্ব পছন্দ অনুযায়ী জীবন পদ্ধতি নির্ধারণের অধিকারকে সমর্থন করবে। মানে কি, যে প্রত্যেক জাতি যে যেমন করে চলতে চায় তাদের ওইভাবে চলতে দেওয়া হবে, জাস্ট আমরা ঠিক থাকলেই হইছে। এবং সাম্রাজ্যবাদ কই পড়েছিলাম, জীবন নির্ধারণের অধিকার সমর্থন করবে। সাম্রাজ্যবাদ, উপনিবেশিকতাবাদ, তারপর বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে নিপীড়িত মানুষের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করবে। অর্থাৎ অন্যান্য দেশে যদি ভালো কিছু হয় তাহলে আমরা ওগুলোকে সমর্থন দেব, কিন্তু দেশের বাইরে যদি কি হয়, যদি খারাপ কিছু হয়, হ্যাঁ, মানুষের অত্যাচার করে, তাকে কি বৈষম্যমূলক আচরণ করা হয়, তাহলে আমরা কি করবো, ওটাকে সমর্থন দিব না। জাতিসংঘে যদি একটা ভোটের আয়োজন করা হয় যে আপনারা কি ওই দেশের ওইটা কি সমর্থন করেন কি করেন না, সেখানে কি একটা দেশ কি করে ভোট দেয়, যেমন ফিলিস্তিনে যে আগ্রাসন চলছে ওটার পক্ষে ভোট হয়েছে, কিছু কিছু মানুষ তাদের স্বার্থের জন্য ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়, কিন্তু ওই ইসরায়েলের পক্ষে ভোট দেয়, কিন্তু বেশিরভাগ মানুষ কি ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়। বাংলাদেশ কি প্রত্যেকবারই ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়, কারণ কি বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে যে আপনারা সত্যের পথে থাকবেন, যেটা উপযুক্ত ওইটাই রায় দিবেন। অর্থাৎ কি পৃথিবীতে যাতে শান্তি থাকে ওইদিকে খেয়াল রাখবেন, এটা সাংবিধানিকভাবে গৃহীত হয়েছিল। তারপর দেখো রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি সমূহের তাৎপর্য এবং গুরুত্ব। কি কি গুরুত্ব রয়েছে? বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহের সন্নিবেশন বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ কি এই মূলনীতির উপরে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত। সংবিধানের 8(2) অনুচ্ছেদে বলা হয়েছে যে এই নীতিগুলো রাষ্ট্র পরিচালনার মূল সূত্র হবে। রাষ্ট্র পরিচালনার মূল সূত্র হবে কি মূলনীতি সমূহ। আইন প্রণয়নকালে রাষ্ট্র এগুলো প্রয়োগ করবে। সংবিধান এবং অন্যান্য
আইনের ব্যাখ্যার ক্ষেত্রে নির্দেশক হবে। এগুলো কি যখন সংবিধান বা অন্যান্য আইনের ব্যাখ্যা হবে বা সংবিধান প্রয়োগের দরকার হবে তখন এগুলো নির্দেশকের ভূমিকা পালন করবে। রাষ্ট্র এবং নাগরিকের কাজের ভিত্তি হবে। রাষ্ট্র এবং নাগরিকের কাজের ভিত্তি কি হবে? এই মূলনীতি সমূহ, রাষ্ট্রীয় মূলনীতিগুলো আইন নয় এবং আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হবে না। এগুলো কোনো মেন আইন না যে এগুলো যে একদম পালন করতে হবে এরকম কিছু না, কিন্তু এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা কি করতে পারবো না, কোনো খারাপ কিছু করতে পারবো না। এসব মূলনীতির কোনো শাসনতান্ত্রিক আইনের মর্যাদা না থাকলেও জনগণের সার্বিক কল্যাণ সাধনের জন্য এসব গুরুত্ব অপরিসীম। শাসন কর্তৃপক্ষ এসব নীতিমালা বাস্তবায়নের জন্য আইনত দায়ী না থাকলেও ক্ষমতা নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদে এগুলো উপেক্ষা করতে পারেন না। তারপর কেননা গণতান্ত্রিক সরকারের ভিত্তি হচ্ছে জনগণের আস্থা। দেখো এখানে মেনলি বলা হয়েছে কি যে নীতিমালাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা দেশের উন্নয়নের জন্য এই নীতিমালাগুলো খুবই দরকারি। এখন হয়তো এগুলো আইনগুলো যত স্ট্রিক্ট ওইরকম স্ট্রিক্ট না যে মাঝে মধ্যে এগুলো না মানলে ওই রকম শাস্তি পাওয়া যায় না, কিন্তু একটা দেশের সার্বভৌমত্ব, একটা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বা কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য এইসব মূলনীতির প্রতি ধ্যান ধারণা রাখা বা চিন্তা ভাবনা করা এইসব মূলনীতির আলোকে খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে কি হবে, আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। মূলনীতিগুলো বাস্তবায়নে সরকার গড়িমসি করলে জনসমর্থন হারাবে এবং নির্বাচনী বৈতরণী পার হয়ে পুনরায় ক্ষমতা অধিষ্ঠিত হতে পারবে না। যদি কোনো সরকার এই মূলনীতিগুলো উপেক্ষা করে তাহলে কি জনগণ তাদের পক্ষে আর থাকবে না, এটাই স্বাভাবিক। তাদের জনপ্রিয়তা হারাবে এবং পরবর্তী সময়ে যদি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন ঘটে তাহলে সেই নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না, এখানে তা বলা হয়েছে। এবার দেখো মৌলিক অধিকার। মৌলিক অধিকারের অর্থ কি? মৌলিক অধিকারকে মৌলিক মানে কি একদম ফান্ডামেন্টাল, যেটা আমাদের জন্য অবশ্যই দরকার। মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্র প্রদত্ত সেসব সুযোগ সুবিধা যা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। মৌলিক অধিকার কে প্রয়োগ করে বা কে প্রদান করে, এই এমসিকিউটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্র প্রয়োগ করে থাকে বা রাষ্ট্র আমাদের দিয়ে থাকে। মৌলিক অধিকার কে দিয়ে থাকে? রাষ্ট্র আমাদের দিয়ে থাকে। কোন অধিকারগুলোকে মৌলিক অধিকার বলা থাকে? রাষ্ট্র ওইসব অধিকার আমাদের দেয় যেগুলো আমাদের মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। এগুলো ছাড়া আমরা সুষ্ঠু মানুষ হিসেবে বিকশিত হতে পারবো না। এই জন্য রাষ্ট্র কর্তৃক এই মৌলিক অধিকারগুলো প্রদান করা বাধ্যতামূলক। যেসব সুযোগ সুবিধা বা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। নাগরিকের ব্যক্তিত্ব ও প্রতিভা বিকাশের জন্য মৌলিক অধিকার একান্ত প্রয়োজনীয়। সংবিধানের সংশোধন কিংবা দেশে জরুরি অবস্থা জারি করা ছাড়া মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা যায় না। দেখো দেশে যদি কোনো জরুরি অবস্থা দেয় বা সংবিধানের পরিবর্তন দরকার হয় তখনই এই মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা যেতে পারে, এছাড়া যাবে না। আমরা যদি জুলাই 24-এর বিপ্লবের কথা বলি তখন কি করা হয়েছিল, কয়েকদিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছিল, কারফিউ জারি করা হয়েছিল। তখন যে চলাফেরার অধিকার আছে, মানুষের মত প্রকাশের অধিকারগুলো আছে, ওগুলো কেড়ে নিয়েছিল, কিন্তু ওগুলো অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল, কিন্তু ওগুলোকে কেড়ে নেওয়ার দরকার ছিল না। কিন্তু যদি কোনো দেশের স্বাভাবিকভাবে কোনো কি ন্যায়সঙ্গত জরুরি অবস্থা আসে সেই ক্ষেত্রে কি রাষ্ট্র এই মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ করতে পারবে। এছাড়া রাষ্ট্রের কাছে ক্ষমতা নাই যে তার নাগরিকের মৌলিক অধিকার হরণ হয় এমন কোনো কার্যক্রম সে করবে। মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ থাকায় এগুলো শ্রেষ্ঠত্ব স্বীকৃত হয়। এই মৌলিক অধিকারগুলো কিসের লিপিবদ্ধ থাকে? সংবিধানে, যে এগুলো অবশ্যই দিতে হবে। এগুলো না দিলে রাষ্ট্র কি তার কার্যকারিতা হারাবে, এটা সংবিধানে বলা আছে। সুতরাং মৌলিক অধিকারগুলো হচ্ছে নাগরিকের জীবনে ও ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য সেসব অপরিহার্য সত্তাবলী, অত্যন্ত জরুরি, অবশ্যই লাগবে, যা সার্বভৌম সংবিধানে সন্নিবেশিত এবং সরকারের পক্ষে অলঙ্ঘনীয়। মানে সরকার এরা চাইলেও লঙ্ঘন করতে পারবে না এবং এটা সংবিধানে দেওয়া হয়েছে যাতে কি মানুষের সকল ধরনের নেসেসারিগুলো পূরণ হয়, যা ছাড়া মানুষ একান্তভাবেই চলতে পারবে না। আমরা কিন্তু কি অন্যান্য সাবজেক্টে বা পূর্ববর্তী ক্লাসে মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিত জেনেছি। দেখো আমাদের এই যে প্রথম যে লেকচারটা এখানেই শেষ। আমরা কিন্তু ওই রকম বোঝানোর কিছুই ছিল না, জাস্ট যা পড়া আছে ওগুলোই তোমাদের সামনে সুন্দরভাবে পেশ করা এবং যেখানে ইম্পর্টেন্ট মনে হয়েছে ওইখানে দাগিয়ে দেওয়া। এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে সুন্দরভাবে পড়া।
তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে গ্রুপে জানাবে, আমরা তোমাদের সমস্যাগুলো কি করব, সলভ করার চেষ্টা করব। আশা করি কোনো সমস্যা হবে না, আর খুবই ভালোভাবে পড়া লাগবে। আর সংবিধান তো এখানে বানিয়ে লেখার মতো তেমন কিছু থাকে না, যেখানে বানিয়ে লেখা যায় আমি তোমাদের বলে দিছি। এই কারণে তোমাদের একটু কষ্ট হলেও এই জিনিসগুলো তোমাদের মাথায় মুখস্থ রাখতে হবে। এর ফলে কি হবে, এর ফলে তোমার পরীক্ষা এবং অ্যাডমিশনে ভালো একটা রেজাল্ট করতে পারবে। পরবর্তী লেকচারে আবার দেখা হবে, ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।